সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? জি দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন? দাদা ভালো ভালো আছি আছি, দাদা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো সবাই কি কাজ করছেন? গত ক্লাস দেখে প্র্যাকটিস করতে পারছেন? জি দাদা, জি। জি জি ভাইয়া করছিলাম। দাদা প্র্যাকটিস করেছি বাট রিজেক্ট হয়েছে ফাইল। করেছিলাম আচ্ছা দাদা, রিজেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, রিজেক্টের ব্যাপারে আমরা একটু পরেই আসতেছি। তবে আপনাদের থেকে মন্তব্য চাচ্ছি। গত ক্লাসে এই যে এআইটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। দুই একজন আগে থেকে জানেন, ঠিক আছে, বাট যারা জানেন না তাদের কাছে কেমন মনে হয়েছে, এবং যারা গত 10 বছর বা 4 বছর বা 2 বছর ধরে ম্যানুয়ালি ডিজাইন করেন, গ্রাফিক্স ডিজাইন সেক্টরে অভিজ্ঞতা আছে, বা ভেক্টর বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অভিজ্ঞতা আছে, অথচ এই টেকনিকটা এর আগে জানা ছিল না। তো তাদের কাছে এটা কেমন লেগেছে, এটার মন্তব্য জানতে চাচ্ছি। অসাধারণ দাদা, কি বলবো, খুবই ভালো। খুবই ভালো লেগেছে। অসাধারণ দাদা, অনেক উপকার হবে এটা দিয়ে। আসলে সত্যি অসাধারণ ছিল আমার জন্য। আমি অবশ্য 2-3 বছর থেকেই ম্যানুয়ালি ডিজাইন করছিলাম, তবে এআই দিয়ে এবার ফার্স্ট। তো হুম। সত্যি আচ্ছা, যাই হোক, অনেক অসাধারণ ছিল আমার জন্য। অসাধারণ লাগলেও যারা এই ব্যাচে যুক্ত হয়েছেন তারা হয়তো এর পাওয়ারফুলটা ফুললি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। ইদানিং এটা পেইড ভার্সনে চলে গিয়েছে, ফ্রিতে একটু ধীর গতিতে আউটপুট দিচ্ছে, তাই না? তো যাই হোক, সবাইকে মিউট রাখতে অনুরোধ রাখবো। সবাই একটু মিউট রাখেন, আমি এখন স্টেপ বাই স্টেপ কথা আগাবো। তো যে এআইটা আমরা গত ক্লাসে দেখেছি, এটা সত্যিই দুর্দান্ত এবং অসাধারণ। আমি নিজে যদি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের 15 বা 12-14 বছর যাই হোক, সেখান থেকে আমি যদি টানা 10 বছরও যদি গ্রাফিক্স ডিজাইন করে থাকি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ এবং দুর্দান্ত একটি সফটওয়্যার বা এআই, যার তুলনা করা মানে মানে ভাষা নেই আর কি, ঠিক আছে? যেগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি না, সেটা এই এআই এর মাধ্যমে করতেছি খুব নিমিষেই। এটা অসাধারণ। আর বাদ বাকি আপনারা কতটুকু এটাকে বুঝতে পেরেছেন বা এটা সুবিধা সম্পর্কে জানতে পেরেছেন, সেটা আপনাদের বিষয়। তবে যাই হোক, কোর্সের শুরু থেকে আপনাদের মাইন্ড সেট আপে একটু আমি কিছু সংযোজন বিয়োজন করতে চাই, ঠিক আছে? দেখেন, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তারও 3 থেকে 4 বছর আগে আমি মানে আইটি বিষয়ে চর্চা শুরু করি, বিশেষ করে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, এসইও, এই জিনিসগুলো শিখতাম। তো এগুলো শিখতে শিখতে তারপরও 3 বছর পরে আমার মনে হয়েছে বা শুনি, তখন খুব একটা এই ফ্রিল্যান্সিং কনসেপ্টটা ছিল না। তো তখন শুনি যে অনলাইনে নাকি এই কাজগুলো করে বা কম্পিউটারের এই ধরনের কাজগুলো করে ইনকাম করা যায়। তো সেই থেকেই মানে অনলাইনের প্রতি ইন্টারেস্টেড। তখন এত টিউটোরিয়াল, এত মেন্টর, এত কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার ছিল না। তো যেটাকে বলা হয় পাট খেতে ঢিল মারা, তো নিজে নিজেই বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে শুরু করা, ঠিক আছে? এবং কোন টপিকস নিয়ে কাজ করব, কোথায় কাজ করব, কোন মার্কেটে, এগুলো কোনো আইডিয়া ছিল না। তো আমি শুরু করি প্রথমে আপওয়ার্কের মাধ্যমে। তো যেহেতু আমার প্রোগ্রামিং ওই বিষয়গুলো নিয়ে চর্চা করতাম ওখানেও, তো একটা সময় মনে হয়েছে যে আমি যে পরিশ্রম দিচ্ছি, আমার যে মেধার পরিশ্রম হচ্ছে, সেই অনুযায়ী এখানে পারিশ্রমিক পাচ্ছি না, অথবা যে ধরনের আমার প্রজেক্ট পাওয়ার কথা ওই ধরনের প্রজেক্ট পাচ্ছি না। এটার অনেকগুলো কারণ। এক হচ্ছে আমার স্কিলের হয়তো ঘাটতি আছে, দ্বিতীয়ত হচ্ছে আমি নতুন, একটা $10,000 বা $5,000 প্রজেক্ট দিতে ক্লায়েন্টরা আমাকে এটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, ঠিক আছে? এই কারণে মানে পাচ্ছিলাম না আর কি। আমি এক্সপার্ট, কিন্তু এটা ক্লায়েন্টকে মানে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আর ওই ধরনের বড় বড় প্রজেক্টগুলো আসলে সহজে পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। এই জন্য আমাকে তখন ডিসিশন নিতে হয়েছে, আচ্ছা যা কিছু আমি আগের এক্সপার্ট ছিলাম, যাই ছিলাম, ভুলে যাই,
যদি ইনকাম করতেই হয় তখন আমাকে এই মার্কেট প্লেসে সবচেয়ে জনপ্রিয় কী কী টপিকসগুলো এবং সহজে আমি কোনটিকে আয়ত্ত করতে পারবো সেইটাকে বেছে নিয়ে শুরু করে এভাবে ক্রমাগতভাবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এভাবে অনেকগুলো ধাপ পার করছি। সেই সঙ্গে আমার মার্কেট প্লেসও অনেকগুলো পরিবর্তন করেছে, আপওয়ার্ক, freelancer.com, ফাইবার, পিপল পাওয়ার। তো এই যে পরিবর্তনগুলো হয়েছে মার্কেট প্লেস প্লাস স্কিলগুলো, এটা এমনি এমনি পরিবর্তন হয়নি। আমার কাছে মনে হয়েছে একটা সময় কাজ করতে করতে যে মার্কেট প্লেসটা ভালো না বা এখানে কম্পিটিশন বেশি, সো আর কোথায় আছে যেখানে পাবলিক কম, সেই জায়গাগুলোতে যাওয়া। আমি যখন শুরু করেছিলাম তখন বাংলাদেশ থেকে খুব বেশি ফ্রিল্যান্সার ছিল না, যে কয়জনই ছিল তারা খুবই ভালো, খুবই প্রফেশনাল মানের, এবং তারা মূলত সবাই ওই এক বাক্যে ওডেক্স, তখন আপওয়ার্কের নাম ছিল ওডেক্স, ওখানেই আনাগোনা, এবং ওয়ার্ল্ডের সমস্ত ফ্রিল্যান্সারগুলো তখন ওই জায়গাটিতে। ততক্ষণে এবার সে ফাইবার নামে একটা ওয়েবসাইট ছিল, খুব ইজি নতুনদের জন্য, অনলি $5 প্রজেক্ট দিয়ে শুরু করা যায়। সো ক্লায়েন্টরা নতুনদেরকে অর্ডার করতে খুব একটা ভয় পাইতো না, আচ্ছা লস গেলে $5 যাবে, এমন বিষয়টা। তো এটা সম্পর্কে বাঙালি বা অনেকেই যেখানে জানতো না, জায়গাটা ফাঁকা ছিল, সো এই জায়গায় আমি আসছি। সো এই জায়গায়ও কাজ করতে করতে একটা সময় যখন দেখা যাচ্ছে যে এখানে পাবলিক বেশি হচ্ছে, সো আমাকে চেঞ্জ করে পিপল পাওয়ারে, তো পিপল পাওয়ারে যখন কাজ করি তখন দেখি যে ডে বাই ডে ওখানেও কম্পিটিশন বাড়তেছে। এভাবে ক্রমাগতভাবে মার্কেট প্লেস পরিবর্তন প্লাস স্কিলটাকেও এভাবে আমি পরিবর্তন করেছি। ঠিক আছে, আপনারা যদি আমার কথাগুলো মানে কনফিউশন থাকেন যে আমার কথাগুলো কতটুকু মানে সঠিক, এটা যদি যাচাই করতে চান আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন peoplepower.com সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল বাংলায়, যখন আমি কথা বলাই শিখি নাই একটা কিভাবে অনলাইনে কথা বলতে হয়, প্রেজেন্টেশন করতে হয় বা একটা ভিডিও বানাতে হয়, ঠিক সেই সময়টাতেই আমি পিপল পাওয়ার সম্পর্কে মানুষকে বয়ান দিতাম যে এখানে কাজ করেন, এখানে জায়গাটা খুব ফাঁকা। প্লাস ফাইবারেরও ক্ষেত্রে সেম, আমি যখন নিজেই ফাইবারে ভালো কাজ করতে পারি না, বাট আমার কাছে মনে হয়েছিল এই জিনিসগুলো মানুষকে জানানো উচিত, সবাই কেন ওডেক্স নিয়ে পড়ে আছে, ওখানের চাইতে এখানে তো অনেক ইজি। তো ওইভাবে আসলে ফাইবার সম্পর্কেও ভিডিও বানিয়ে মানুষকে সহযোগিতা করে ট্রাই করেছি। তো আমি এই যে কথা কয়েকটা বলার উদ্দেশ্য, আপনারা হয়তো বিরক্তি বোধ করতে পারেন, এটা কথার অর্থ হচ্ছে যে অনলাইনটাকে যদি আমরা সবাই বা আপনারা সবাই যদি প্রফেশন হিসাবে নিতে চান, তাহলে একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। ঠিক আছে, এই মাইক্রো স্টকের কনসেপ্টটা বর্তমান বাংলাদেশে যে পরিমাণে ছড়িয়েছে এবং যে পরিমাণে ইন্টারেস্টেড, এটারও অন্যতম কারণ বলা যেতে পারে আমি। আপনারা যদি আগে থেকে কয়েকজন ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত থাকেন তারাও খেয়াল করতে পারেন বিষয়টি। প্লাস এখন যে এআই সম্পর্কিত যে কোর্স, এটাও যদি ধরেন তাহলে বাংলাদেশে এই ক্ষেত্রে আমি দাবি করেই বলতে পারি যে বাংলাদেশে হয়তো আমি প্রথম এআইয়ের উপর কোর্স করানো শুরু করেছি, এবং আর্নিং এর উদ্দেশ্যে। অনেকে অনেকভাবে করাতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য সবসময় থাকে আর্নিং বেসিস, যাতে আমরা ইনকাম করতে পারি সেটাকে ব্যবহার করে। ঠিক আছে, তো এখন সেই আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন আমার লাইফে কতগুলো পর্যায়ে আমি অতিক্রম করেছি বা কীভাবে পরিবর্তন করেছি, এখনও হচ্ছে। সো আপনাদেরকেও এটা মাথায় রাখতে হবে, যদি অনলাইনে ইনকাম করতে চান অনবরত আপনাকে সেই পয়েন্টটা খুঁজে বের করতে হবে, কোথায় কম্পিটিশন কম হবে, কোথায় আমার কাজ করতে সুবিধা হবে, এবং কিভাবে কোন স্কিলটা নিলে আমার কাজ হবে। এই রিক্রাফট যে ব্যবহারটা শিখছেন গত ক্লাসে বা দেখেছেন, এটা দুর্দান্ত। এখন যদি মনে করেন যে রিক্রাফট মানেই মাইক্রোস্টক, এটা ভুল। এর যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি মানে ভবিষ্যৎ কথা এই জন্যই বলি কারণ এইগুলো ঘটে, এটা ঘটবেই, আজ হোক কাল হোক ঘটবেই। একটা সময় প্রচুর ইনকাম করেছি ফাইবারে, কিন্তু তারপরে কিছুদিন পর গিয়ে দেখা গেল যে ওখানে একদম পচায় ফেলছে পাবলিক, মানে সেখানে গিগ খোলা বা একটা অর্ডার পাওয়াটা একটা মানে দুঃস্বপ্নের মতো ব্যাপারটা এমন। ঠিক আছে, তো আজকে মাইক্রোস্টকে ভালো আর্ন হচ্ছে বিধে যে আগামী 6 বছর 10 বছর একদম লাইফ টাইম চলবে এমনটা না। ঠিক আছে, তো যতদিনই চলবে আমরা কাজ করব, কিন্তু আমাদের মাইন্ড সেটআপটাকে পরিবর্তন করতে হবে। এটা বলার জন্য কিন্তু এতগুলো কথা বলা, তাই না? যে এই স্কিলটা যেহেতু, এই সফটওয়্যারটা যেহেতু এত পাওয়ারফুল, দুর্দান্ত, সো আর কোথায় কোথায় এরকম পয়েন্ট আছে যেটাতে আমি এটার ব্যবহারটা করতে পারি। এখন যদি আপনি চান এটাকে ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, সেগুলোতে আপনি ব্যবহার করে সার্ভিস দেওয়ার জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করেন, গুড। ঠিক আছে,
মানে যেখানে খুশি আপনি ব্যবহার করতে পারেন। বুঝাতে পেরেছি? এই মাইন্ড সেটআপটা আপনাদেরকে দিচ্ছি, কারণ আমি নিজে এই বিষয়গুলোর সঙ্গে মানে অভিজ্ঞ, মানে ভুক্তভোগী। একটা জিনিস বেশি দিন থাকে না অনলাইনে। তার উপর বললামই তো প্রথম ক্লাসে যে এই যে রিক্রাফটটা, এটা হয়তো বা এভাবে মানে খুব সিক্রেটভাবে প্রথম বাংলাদেশে ধরা গেলে আমি কাজ করতেছিলাম। তো এখন কিন্তু হাজার হাজার মানুষ জেনে যাচ্ছে। এটার দায় কিন্তু আমিও আছি, আপনারাও আছেন। আমার দায় কম, কারণ আমি যখন শেখাচ্ছি মানুষকে তখন এটার জন্য আমার পারিশ্রমিক নিচ্ছি, প্লাস তাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি এই মেথডগুলো কোথাও পাবলিকলি বলবেন না, যদি না সেই ব্যক্তিটা এই বিষয়ে সিরিয়াস। ঠিক আছে? তো আমার অনেক গত ব্যাচগুলো থেকে অনেকে আমার উপর রাগ করে বা শত্রুতা আমি করে, অথবা সে এটাকে ওইভাবে ভাবেনি, যার কারণে এই জিনিসগুলোকে ভাইরাল করতেছে। সো আমরা যে মাইক্রোস্টক সেক্টরটাতে কাজ করতেছিলাম, এইটাও কিন্তু একটা হুমকির মুখে, যেভাবে অন্যান্য মার্কেটগুলো ধ্বংস হয়ে আসতেছে বা পদ্ধতিগুলো। তো এই জায়গাগুলো কিন্তু ধ্বংসের মুখে যাচ্ছে, কারণ বিষয়টাকে ওই রকম করা হয়েছে। ঠিক আছে? তো এই কারণে নিজেকেই এমন কিছু অস্ত্র এটাই থাকবে, শুধু ফিল্ডটাকে, টেকনিকটাকে আপনাকেই খুঁজে বের করতে হবে, তাহলে আপনি ওইটাতেই সেফ থাকবেন। ধরেন আমি এই যে রিক্রাফটটা আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আবিষ্কার করেছি। আমার যদি মাইন্ড সেটআপ এরকম থাকতো যে না, আমি যতটুকু পারি নিজে কাজ করব, প্রয়োজনে যদি আমার অতিরিক্ত আর্নিংয়ের দরকার হয় 20-30 জনের একটা টিম তৈরি করব, তাদেরকে প্রতি মাস 10,000 টাকা দিব প্রয়োজনে। আমি 50টা বা 30টা কম্পিউটার কিনে একটা আইটি ফার্ম দিয়ে সেখানে সেইভাবে কাজ করাইতাম, যাতে কোনো ইনফরমেশন বাইরে কোনো অবস্থাতেই না যায়। বাট আমি এটা লক্ষ টাকা দিলেও কোর্স করাবো না। তাহলে কিন্তু আগামী আরও 3 বছর 4 বছর আমি নিশ্চিতভাবে একটা আর্নিং করার একটা ক্যাপাসিটি রাখতাম। ঠিক আছে? কারণ এত ভাইরাল হইতো না, কারণ আমি তো ইনফরমেশনটা ছড়াই নেই। ব্যাপারটা এমন থাকতো, কোনো টেকনিক্যাল বিষয় যে সরে যাবে না এমনটা না, সরবে, কিন্তু এত দ্রুত হয়তো বা ঘটতো না। ঠিক আছে? তার উপর মানুষের উদ্দেশ্য যখন অসৎ থাকে তখন তাদের সঙ্গে পাওয়া যায় না। সৎ উদ্দেশ্য নিয়ে ছড়াচ্ছে, যেমন আমাদের সাইফুদ্দিন ভাই কাজ করতেছেন, ওনার জিনিসটা ভালো লেগেছে এবং ওনার খুব দুর্দান্ত উপকার হচ্ছে। এখন সাইফুদ্দিন ভাই মনে করলেন যে আমার ছোটো ভাইও তো নিজের ভাই, বা আমার খালাতো ভাই, বা আমার বন্ধু অনেক দিন থেকে 5 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছে, তার কোনো উন্নতি হচ্ছে না, তো তাকে দেখি একটু এই টিপসটা দিয়ে সে কাজে লাগাক। এটাকে বলা হচ্ছে সৎ উদ্দেশ্য। আর অসৎ উদ্দেশ্য কোনটা? দেখা যাচ্ছে যে অনেকেই আমার কোর্সের প্রতি বিশেষ ইন্টারেস্টেড থাকে, কারণ একটাই, যে আমি অনেক দামে কোর্স করাই, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ম্যাক্সিমাম যে বিষয়গুলো একটু লেটেস্ট পদ্ধতিতে এবং অনেক সময় আর্নিং প্রুফ সহ দেখাই। তো অনেকের সামর্থ্য থাকে না ভর্তি হওয়ার, যার কারণে আমার ইনফরমেশনগুলো বাহিরে পাওয়ার জন্য অনেকেই অনেককে নক করে। এবং যদি এই যে রেকর্ড হচ্ছে, এখানে কে কে যুক্ত আছেন অলমোস্ট এখানে ছবি নাম থাকেই। তো অনেকে বাহিরে থেকে যারা অসৎ উদ্দেশ্যে, যারা বিশেষ করে ভিডিও বিক্রি করে ব্যবসা করে, মানে 14টা মেন্টরের ভিডিও নিয়ে সে বলতেছে আসেন মাত্র 300 টাকায়। আর তার উপরে যদি এরকম লেটেস্ট কোনো কোর্সের লেটেস্ট পদ্ধতি সম্পর্কে ইনক্লুড করাতে পারে, যে কানাইলাল ভাইয়ের 10,000 টাকার কোর্সের লেটেস্ট টেকনিক মাত্র 100 টাকায় নেন, থাকে না? তো যখন এরকম অসৎভাবে উদ্দেশ্যে ছড়ায় তখন সেইটা কিন্তু আর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না, মানে সেটা অত্যন্ত বাজেভাবে সেটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য, আপনাদেরকেই মানে শক্তিশালী হইতে হবে এবং আপনাদেরকে চালাক হইতে হবে। আজ থেকে 6 মাস 1 বছর প্লাস 6 বছর আগের যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ওইভাবে যদি এগোতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টর বা অফলাইনে যদি ব্যবসা বাণিজ্য যাই করেন না, কারণ আপনার কাছে নিরাপদ থাকবে আপনার সেক্টর। আর আপনি যদি বর্তমান সময়টাকেই প্রাধান্য দিয়ে ওইটাতেই মানে গভীর ধ্যানমগ্ন থাকেন, তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আপনি পস্তাবেন বা ক্ষতিগ্রস্ত হবেন, অথবা আপনার ওই সুখটা বেশি দিন স্থায়ী হবে না। এটা আমার অভিজ্ঞতা এবং আমার বয়সের উপলব্ধি থেকে আমি বললাম। আমার থেকে এখানে অনেক সিনিয়র লোক আছেন, আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমি দুঃসাহস রাখি না, বাট আমি এখানে যারা জুনিয়র রয়েছেন তাদের প্রতি বিষয়গুলো শেয়ার করলাম। ঠিক আছে? আর মনে হয় না খুব বেশি অযৌক্তিক কথা বলেছি, তাই না? তো এখন আপনারা বলতে পারেন যে দাদা তাহলে ঠিক আছে, এই জিনিসগুলো তো মার্কেটগুলোতে হচ্ছে না, তাহলে আপনি নেক্সট একটা ভালো বলেন যেটা কেউ জানে না বা যেখানে কম্পিটিশন নাই। ওই ঘুরে ফিরে একই হবে, যেউলাই সই কদু, মানে আমি বলা মানেই হচ্ছে সেটা 10 জনের মধ্যে ছড়িয়ে যাওয়া।
রাইট? সো আপনাকেই খুঁজে খুঁজে বের করতে হবে এমন কিছু লো কম্পিটিশন বাট হিউজ সেল বা সম্ভাবনাময় জায়গা, যেটা শুধু আপনিই কাজ করবেন আর 10 জনকে বলবেন না। বললে আপনার ভাই ব্রাদারকে নিয়েই কাজ করেন, করে উন্নতি করেন, ঠিক আছে? এমনটা হলে তখন অনেক এখনও কিন্তু অসংখ্য সুযোগ রয়েছে অনলাইন সেক্টরে, যেখানে ভবিষ্যৎ ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তাহলে আপনারা কেন কোর্সে যুক্ত হয়েছেন এটার কথা থাকতে পারে না? আমার কথা হচ্ছে যে আমার কোর্সে যুক্ত থেকে আপনারা আমার কাজের অভিজ্ঞতাগুলো প্লাস এই যে এক্সট্রা স্পেশাল টেকনিকগুলো শেখানো হবে। এই টেকনিকগুলো আপনি আপনার পছন্দনীয় জায়গায় অ্যাপ্লাই করবেন, শুধু মাইক্রোস্টকেই করতে হবে এমনটা না। বোঝাতে পেরেছি? যদি বুঝতে পারেন তাহলে আমরা নেক্সট প্রসঙ্গে যাব। এখন কথা হচ্ছে গত ক্লাসটি যখন দেখিয়েছিলাম সেই সময় আমি বলেছি 2টা ফাইল স্যাম্পল ফাইল দিচ্ছি, তবে ধরে নেন আমার ফাইল দুটি রিজেক্ট হবে, ঠিক আছে? সো আমি যেভাবে দেখিয়েছি আপনারাও সেইভাবেই ফাইল দেন, রিজেক্ট হতে পারে, এটা বলেছি। তারপরও যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের সকলকে অভিনন্দন এবং কংগ্রাচুলেশন যে আপনারা দারুণ কাজ করেছেন। আর যাদের রিজেক্ট হয়েছে হতাশার কিছু নাই, কারণ এটা তো ক্লাসেরতেই আমি বলেছি যেটা হতে পারে। তো এবার আসি আমরা ওই প্রসঙ্গেই যে কী কারণে রিজেক্ট হয়। এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে পরবর্তীতে এই বিষয়ে প্রশ্ন করতে হবে না, আর যদি প্রশ্ন করেন তখন আমরা সবাই ধরে নেব আপনি এই অংশটুকু ভালোভাবে বুঝেননি বা শোনার চেষ্টা করেননি, ঠিক আছে? নাম্বার 1 ভ্যালু, আর নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে? ভ্যালু কী জিনিস এবং কোয়ালিটি কী জিনিস এই দুটো বুঝতে হবে। একটু যদি ভিডিও ফুটেজগুলো বন্ধ করেন খুবই খুশি হব। ভিডিও ফুটেজ বন্ধ করতে না পারলে লিভ নিয়ে আবার জয়েন করেন ভিডিও অফ করে, মিঠুন বর্মন। আদারওয়াইজ আমাদের কোমেন্টর আছেন, একটু সাময়িকভাবে রিমুভ করে দিতে পারেন, কারণ হচ্ছে তাতে মনোযোগটা নষ্ট হয়, যেহেতু আমাদের এখানে কথাগুলোই বেশি ইম্পর্টেন্ট, তাই না? কি বলেছি? 2টা জিনিস, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি বলতে আমরা কি বুঝি এবং ভ্যালু বলতে কি বুঝি এই জিনিসটা আমি একটু প্র্যাকটিক্যালি স্ক্রিন শেয়ার করে আমি দেখাতে চাই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো আমরা রিক্রাফটে চলে আসছি, একদম ফ্রেশ নিউ একটা উইন্ডো নিচ্ছি। দাদা কি ভিডিও দিচ্ছেন? এই ব্যাপারে বলতে হবে না দাদা, আমি রেকর্ড করতেছি, এগুলো কেন বলেন? আমি তো অবশ্যই রেকর্ড করব, তা না হলে আপনাদেরকে কি প্রোভাইড করব? আচ্ছা ঠিক আছে, এই যে ভেক্টর ইমেজে ক্লিক দিলাম, এটা একটা আর্টবোর্ড। আমি কোয়ালিটি এবং কি বলেছি ভ্যালু এই জিনিসটা এক্সপ্লেইন করার ট্রাই করতেছি। তো জেনারেট করার পরিবর্তে এখানে আই বাটনে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হবে, কমিউনিটি ট্যাব, অথবা এটা অফ হয়, এটা তো জানার কথা, তাই না? তো আমরা যেহেতু ভেক্টর নিয়ে কাজ করি, সো ভেক্টরে গেলাম। ভেক্টর ভ্যালুর বিষয়টা আগে বুঝেই, তাহলে বুঝবেন এখন। আচ্ছা এটাই ধরি, আর কিছু এখন কাজের সময় তো খুঁজে কম পাওয়া যাবে। এবার আসবো আমরা কোয়ালিটিতে, না এটাই একটাই যথেষ্ট হবে উদাহরণ। আচ্ছা 3টা ইমেজের মধ্যে এটাকে একটু দূরে সরায় রাখি, এই দুটার মধ্যে আমরা তুলনা করব। এইটা একটা হেডফোনের শিলোইটি ইমেজ, ঠিক আছে? তো হেডফোনের একটা শিলোইটি ইমেজের মধ্যে এই ধরনের ইমেজ অলরেডি ভেক্টর লক্ষ লক্ষ মিলিয়ন মার্কেট প্লেসে আপলোড করা হয়েছে, এবং এখানে ক্রিয়েটিভিটি বলতে কিচ্ছু নাই, প্লাস এই জিনিসটা অলরেডি অনেক আপলোড হয়েছে, সো এইটার ভ্যালু বর্তমানে নাই, ঠিক আছে? আর যদি এটাতে আসি যে হ্যাঁ গিটার একটা খুব সুন্দর ফুল সহ ক্রিয়েটিভভাবে আর্ট করা হয়েছে, এটার ভ্যালু আছে, ঠিক আছে? অথবা একটা কোনো জিনিস নর্মালি আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসে বোঝানোর ট্রাই করি,
যেটা একটা সফটওয়্যার, একটা ভেক্টর সফটওয়্যার ওপেন করলেই যেখানে এই ধরনের কন্টেন্ট পাওয়া যায়, মানে টুলস দেওয়াই আছে। এইটা যদি আপনি বানায়া যদি আপলোড করেন মার্কেটে, তাহলে এটা একদমই ভ্যালু নাই। এটা কারো কপি করেননি, এটার কোয়ালিটি খারাপ না, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটার ভ্যালুই নেই। অথবা আপনি একটা করলেন আর একটা রেক্ট্যাঙ্গল বক্স, এটা কে কিনবে বলেন তো? আমাদের যে মাইক্রোস্টক থেকে ফাইলগুলো আমরা যে বানাচ্ছি এলিমেন্টগুলো, এগুলো কেনে কারা? এগুলো তো মানে ডিরেক্টলি নিয়ে কেনাকাটা করে খেয়ে ফেলে না কেউ, তাই না? এই কন্টেন্টগুলো কিনে নিয়ে গিয়ে আলাদা কোনো গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স প্রজেক্টেই ব্যবহার হয়ে থাকে। এখানে যে কন্টেন্টগুলো দেখতেছেন, এগুলো যে সেল হয়েছে সবগুলো তো শিলইটি না, মানে ব্ল্যাক কালারের। তো এগুলো কিনে নিয়ে করেটা কি, এটাও তো প্রশ্ন আসতে পারে। তো এগুলো তো খাওয়ার জিনিস না। সো এগুলো কিনে নিয়ে গিয়ে কোনো একটা প্রজেক্টে ব্যবহার করে, তো প্রজেক্টে কারা ব্যবহার করতে পারে? তিনি নিশ্চয়ই গ্রাফিক্স ডিজাইনার, না হলে ন্যূনতম গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তা আপনি কি করছেন, এরকম একটা কালো একটা বক্স বিক্রি করতে চাচ্ছেন আর্টবোর্ডে দিয়ে, এটা বক্স, অথবা একটা কর্নার ধরেন আমি একটু করে দিই, এরকম দুইটা লাইন, এটা বিক্রি করতে চাইলে কি বিক্রি হবে? অথবা আপনি একটা প্লাস সাইন এটা দিতে চাইলেন, এটার কোনো ভ্যালু আছে? কারণ এই জিনিসগুলো একটা গ্রাফিক ডিজাইনের কেন একটা মার্কেট থেকে টাকা দিয়ে কিনে আনবে? সে ফ্রিতে ডাউনলোডও যদি করে তাও তো তার টাইম লস, কারণ সে তো এখানে এভরিথিং পাচ্ছে। অথবা এই ধরনের একটা স্টার সেল ওইটি যদি আপনি সেল করতে চান, ঠিক আছে, এরকম কন্টেন্ট তো হাজার হাজার মার্কেট প্লেসে আপলোড হয়েছে, সেটাও বলছি না। কথাটা হচ্ছে যে এটার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে, এই কন্টেন্টটার কোনো ভ্যালু নেই। তো ক্লিয়ার হয়েছেন যে ভ্যালু বিষয়টা কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এটা অ্যাভেলেবল যত্রতত্র এবং ফ্রিতেই পাওয়া যায় বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারে, বা একটা ন্যূনতম মানে একদম বেসিক লেভেলের ডিজাইনার সেও পারে একটা স্টার কীভাবে বানাইতে হয়। তাহলে কেনার কোনো মানে হয় না, তাই না? প্লাস একটা সাইন বা মাইনাস সাইন, যে কোনো একটা লাইন বা যে কোনো একটা নর্মাল একটা কি বলবো, এখানে কি রয়েছে, হেডফোন, তারপর একটা কাপ, এগুলো ভ্যালু নাই। এটার মধ্যে ভ্যালু আছে কারণ গিটার অনেক থাকতে পারে, প্লাস এখানে এই যে গিটারের সঙ্গে যে ফুলের সংমিশ্রণ, অথবা গিটার থাকতেও পারে অসংখ্য, কিন্তু এই গিটারের স্টাইলটা আলাদা, কারণ গিটারের ভিতরে আর ডিজাইনের ব্যাপার স্যাপার আছে, রাইট? এটার ভ্যালু আছে, কিন্তু এবার এটার কোয়ালিটি নেই। আগে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু কোয়ালিটি আছে। কোয়ালিটি কোনটাকে বোঝাই আমরা, এবার আমরা যদি জুম করে দেখি, দেখেন তো লাইন একটা গিটারের তার তো এই বরাবর আসার কথা, এই তারটা এইদিকে আসতে তা হাওয়া হয়ে গেল, এই তারটা কোন দিকে গেল, নাই, এই তারগুলো নষ্ট কিনা। তো এটা কি বলা হচ্ছে কোয়ালিটি ড্রপ করেছে বা কোয়ালিটি নেই, এটা লাইনটি এদিক দিয়ে থাকার কথা ছিল। অর্থাৎ ছেঁড়া ভাঙ্গা লেয়ারগুলো যদি থাকে সেটাকে বলা হচ্ছে যে এটা লো কোয়ালিটি, ওকে। আর এইটাকে বলা হচ্ছে, এখানে দেখেন কোয়ালিটির কোনো সমস্যা নেই, স্পষ্ট সব লাইন, বা একটু আগে যে স্টার দেখালাম এখানে কোনো কোয়ালিটির সমস্যা নেই, সব কিছু স্মুথলি পারফেক্ট, কিন্তু কোয়ালিটি থেকেও কোনো লাভ হলো না, এর ভ্যালু নেই। আর এটাতে কি হচ্ছে যে ভ্যালু আছে যথেষ্ট, এটার বাজারে চাহিদা রয়েছে, কিন্তু এটার কোনো কোয়ালিটি নেই। এটা কে কিনবে? টাকা দিয়ে কিনবে? তার ছেঁড়া দেখতে ভালো লাগতেছে, কিন্তু জুম করতে হয়, তো ভেক্টর ফাইল মানে জুম করে করে দেখবে মানুষ। তো এটাতে মানে কি বলা হবে, কোয়ালিটি খারাপ, ঠিক আছে। ভ্যালু এবং কোয়ালিটি যখন দুটো মিলে একসঙ্গে কোনো একটা কন্টেন্টের মধ্যে থাকবে, তখন সেটা একটা পারফেক্ট কন্টেন্ট এবং সেই কন্টেন্টটা অ্যাপ্রুভ হবে সহজেই। আর অ্যাপ্রুভ যদি নাও হয়, সেই ক্ষেত্রে আমরা অন্যান্য কৌশলগুলো অ্যাপ্লাই করব, সেটার মাধ্যমে আমরা অ্যাপ্রুভ করতে পারবো। তো ঠিক আছে, এই দুটা জিনিসের যদি বিষয় না বুঝেন তাহলে ফাইল রিজেক্ট হবে, কোয়ালিটি এবং ভ্যালু। এবার আসবো থার্ড অপশনে। থার্ড অপশনে কি কোয়ালিটিও আছে, ভ্যালুও আছে, বাট অলরেডি এই কন্টেন্টগুলো প্রচুর আপলোড হয়ে গেছে। ধরেন এই কন্টেন্টটা অলরেডি প্রচুর আপলোড হয়ে গেছে, এখন যে মার্কেটে দিচ্ছেন সে মার্কেট দেখতেছে আর এটা তো অলরেডি লক্ষ লক্ষ মিলিয়ন হয়ে গেছে, অযথা এগুলো দেয় কেন? তারা কোনো একটা কারণ না দেখেই, মানে হুদে একটা কারণ দেখিয়ে এটাকে রিজেক্ট করে দিতেই পারে, ঠিক আছে। এটাতে কোয়ালিটিও আছে, ভ্যালুও আছে।
যদি জুম করি হালকা হয়তো বা ট্রাভেল আছে, হালকা ট্রাভেলগুলোকে ধরার কোনো ইয়ার দরকার নেই, ব্যাস এতটুকু। তারপরে দেখেন তো এখানে একটা বিগ মিস্টেক আছে, এখানে হবে গোপগুলো কেন পায়ের মধ্যে আসলো, ঠিক আছে, এটা হচ্ছে রং কনসেপ্ট, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এটার জন্য রিজেক্ট হতে পারে। তারপরে দেখা গেলো একটা এখানে কি গরিলা, দেখা গেলো তার একটা পা নাই বা 5টা পা হয়ে আছে, এইটা একটা ভুল, ঠিক আছে, কনসেপ্টের এই ভুলগুলো খুঁজে বের করতে হবে। তো এই কারণে রিজেক্ট হবে ফাইল। আমি যে গত দিনে আপনাদের সামনে ক্লাস নেওয়ার জন্য দিয়েছিলাম সেই ফাইল কোডটা রিজেক্ট হয়েছে 2টা, তার কারণ হচ্ছে কনসেপ্টের মধ্যে ভ্যালু নাই, প্লাস কোয়ালিটি ঠিক আছে কিন্তু ভ্যালু আমি দিতে পারিনি ফাইলগুলোতে। আমি একটু ওপেন করে দেখাই রিজেক্ট হওয়া ফাইল দুটি, মানে এইগুলোর ভ্যালু নাই, কোয়ালিটি কিন্তু সমস্যা নাই, 100% কোয়ালিটি আছে, ঠিক আছে, কিন্তু ভ্যালু নাই, কারণ এই ধরনের ফাইল অসংখ্য ফাইল অলরেডি আপলোডেড, সো মার্কেট প্লেস চাচ্ছে না এই ধরনের ফাইল আর। অথচ সেম একই স্টাইলে তো অন্যরাও ফাইল আপলোড করেছে, তাদেরগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ওই ফাইলগুলো মার্কেট প্লেসে কম ছিল, ঠিক আছে, প্লাস কোয়ালিটি এবং ভ্যালু দুটোই ব্যালেন্সিং ছিল, এই কারণে অ্যাপ্রুভ করেছে। তারপর এখানে দেখেন আমি কালার ফাইল দিয়ে রাখছি, এগুলো আবার অ্যাপ্রুভ করছে, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল? আমরা বুঝলাম যে এক হচ্ছে যে ফাইলগুলো সচরাচর সবাই বানায় এবং হাজার এবং এআই আসার ফলে তো এটা গণতি হয়ে গেছে, মানে গণে শেষ করার মতো না মার্কেট প্লেসে। তো এইটা ধরেন কি বলা হচ্ছে, এটা গরিলাটা অলরেডি ধরেন লক্ষ হয়েছে, কিন্তু এই স্টাইলে নাও থাকতে পারে, কারণ এখানে পাহাড় আছে, গাছের কিছু সংমিশ্রণ আছে, এটা কিন্তু ভ্যালুয়েবল, প্লাস কোয়ালিটি ঠিক আছে কিনা এটা চেক করে নেব, কোয়ালিটি এই জায়গায় ফল্ট করেছে কিছুটা, বুঝতে পেরেছেন? তো এইভাবে বুঝতে হবে। এবার আসি কিছু অপ্রাসঙ্গিক কারণেও আপনার ফাইলগুলো রিজেক্ট হতে পারে। অপ্রাসঙ্গিক কারণগুলো বা প্রাসঙ্গিকই, কিন্তু ফাইল কোয়ালিটির সঙ্গে সেগুলো ডিপেন্ড করতেছে না, আমি বলি একটু বোঝার ট্রাই করবেন। এই জিনিসগুলো শোনেন, এগুলো তো আর কাজ না, এগুলো জাস্ট কথা, বাট এগুলোই আপনাদেরকে কাজে সহযোগিতা করবে। আমরা এরকম 100টা ফাইল দিছি, এরকম হাজার ফাইল দিছি, সবগুলোই ভালো, কি সবগুলোই ভালো। তা আমি বলেছিলাম আপনারা 5টা করে সাবমিট করতে, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে কত দিনে ভাই 10,000 ফাইল করব, কত দিনে আমি মাসে $300 আর্ন করব, আর কত দিনে আমি বড়লোক হব, এই ধৈর্যটা আর কাজ করতেছে না। কিন্তু আপনি তো ফাইল বা নিয়ম কানুনগুলোই এখনও ভালোভাবে আয়ত্ত করতে পারেননি, অধৈর্য হয়ে গিয়েছেন। আমি চাই হ্যাঁ সবাই খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে যদি 5,000 হয়, এটা তো আমার জন্যই ভালো না যে আমার গ্রুপের বা আমার ব্যাচের সবাই বেটার কাজ করতেছে, এটা তো আমি অবশ্যই চাইবো। কিন্তু তার আগে আমি চাই যে ওই মানুষগুলো আগে শিখুক, তো রুলসগুলো শিখুক, দেন এই কাজটা করবে। তো ধরেন এই তাল করে আপনি 500 ফাইল দিয়ে ফেলছেন একসঙ্গে সাবমিট, সবগুলোই ভালো ছিল, সেখান থেকে একটা ফাইল খারাপ, এই ফাইলটা খারাপ। যিনি চেক করেন, ধরেন আমরা পরীক্ষায় খাতা দিই না, জমা দিই না, তো মাস্টার কি করে প্রথমের প্রশ্নটাই দেখে, উত্তরটা দেখে, সে তো গোজামিল দিয়ে লিখছে যে অমুক কবিতার লেখক হবে অমুক, সে তো মনের সুখে কবিতার লেখকের নাম দিছে, মানে এমন নাম দিছে সে হচ্ছে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানী, বুঝেন? তো তাতে কি দাঁড়ালো, পরীক্ষক যিনি খাতা কাটতেছেন তার মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হলো যে এলো এই ছাত্র এই গোজামিল দিছে, তার মানে পরের প্রশ্নগুলো তো উত্তরগুলো তো তাই করছে, তার মনোযোগটাই নষ্ট হয়ে গেলো। সো পরবর্তীতে খুব একটা কেয়ারলি দেখলো না, ধামাধাম দিল আর আইডিয়ার উপর দিল বা ওই রকমভাবেই মার্ক করলো। বোঝাতে পেরেছি? এক্স্যাক্টলি সেম ঘটনাটাই ঘটে। যারা রিভিউ করতেছে এখানে রোবট করে না, কিন্তু ম্যানুয়ালি রিভিউ করতেছে, বা অ্যালগোরিদমে হলে তো আপনি আরও বেশি ধরা খাবেন, সো ম্যানুয়ালি করার জন্যই একটু সময় বেশি লাগে। তো কি হলো যে একটা ফাইল খারাপ হয়েছে, এই অপরাধে সে বুঝতে পারলো যে আরে এটা তো ম্যানুয়ালি তৈরি করে নাই, ম্যানুয়ালি তৈরি করলে তো এত বড় মানে ভুল লেয়ারযুক্ত ফাইল আসার কথা না, দ্যাট মিনস এআই দিয়ে তৈরি করেছে। আর যেহেতু শাটার স্টক স্পেশালি বলা আছে এআই এর ফাইল তারা নিচ্ছে না, দ্যাটস ওয়াই তারা ধরে নিল এগুলো যতই ভালো করেন সবগুলোই ডিডাক্ট করলে এগুলো এআই, রিজেক্ট। বোঝাতে পেরেছি সূত্রটা?
এই কারণে বলেছি 5টা 5টা করে দেন, একটা সময় গিয়ে আপনি প্রত্যেকটা ফাইলের কোয়ালিটি, ভ্যালু, কনসেপ্ট, প্রেজেন্টেশন, এভরিথিং আপনি বুঝতে পারবেন। তখন আপনি যদি 100 ফাইল দেন, 100 ফাইলই অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছি? এইটা একটা কারণ গেল। দেন আরেকটা আসি, এই ফাইলটা, এটা হচ্ছে মিকি মাউস বা টম অ্যান্ড জেরি, সেই ক্যারেক্টারের হেডটা হুবহু মিলে গেছে। এটা হচ্ছে ট্রেডমার্ক কন্টেন্ট। আপনি যখন এটা মেনু হাত দিয়ে বানান আর এআই দিয়ে বানান আর যত সুন্দর করে বানান, যাহা করে বানান, কোনো লাভ নেই, এটার আটকায় দিবে। বুঝতে পেরেছি? রিজেক্ট। এবং এটার সঙ্গে যদি আরও 500টা থাকে, সবগুলো রিজেক্ট, কারণ মার্কেট প্লেস রিস্কটা নিতে চাইবে না। তারা দেখবে যে আরে একটাই তো সে ট্রেডমার্ক দিছে, বাকিগুলোও ট্রেডমার্ক কিনা কে জানে। কারণ ট্রেডমার্ক তো সব বিষয়ে সবার মুখস্থ থাকে না। কারণ কিছু কিছু কন্টেন্ট থাকে যেটা আমিও জানি না যে এটা ট্রেডমার্ক কি না, তবে এগুলো তো কমন, পরিচিত, সবাই জানি যে এগুলো ট্রেডমার্ক। ঠিক আছে? তো এই কাজটা করা যাবে না। আর একটা বিষয় দেখাই, যে কোয়ালিটিও আছে, ভ্যালুও আছে, কিন্তু প্রেজেন্টেশনটা ভালো না। এই কারণে আমি বলেছিলাম যে 4000 গুণন 2663-তে দিলে আর্টবোর্ডটা মোটামুটি বেটার হয়, একটা দেখতে প্রেজেন্টেশন ভালো লাগে। কিন্তু আপনি এমনভাবে কন্টেন্টটা স্কোয়ার বানাইছে, স্কোয়ারে যে হবে না এমনটা না, স্কোয়ারও হয়, কিন্তু কন্টেন্ট পজিশনটা ইম্পর্টেন্ট। মানে কন্টেন্টটা আপনি এমনভাবে বানাইছেন, মানে চারিদিকে যে একটা স্পেস থাকার কথা, সেই স্পেসটা নাই। আমি দেখাচ্ছি এটাতেও ঘটনাটা, মানে অল্প একটু গ্যাপ, মানে কেটে যাচ্ছে, কোনো স্পেস নাই। ঠিক আছে? আবার দেখি উপর থেকে কী নেব, ওই দিক থেকে না, এটা হাইটটা কমিয়ে দেয়, হাইটটা কমাচ্ছি তো ওই চ্যাপটা হয়ে যাবে। তো যাই হোক, একটু বোঝার ট্রাই করেন যে সাইড থেকে মানে কোনো স্পেসে নাই, কন্টেন্টটা ধরলাম কাটেনি, কিন্তু একটা স্পেস থাকার কথা ছিল, সেফ এরিয়া যেটাকে বলি। তখন কন্টেন্টটা যতই ভ্যালুয়েবল হোক, ওই কন্টেন্টটা রিজেক্ট করে দেয়। বুঝতে পেরেছি? সো প্রেজেন্টেশনের উপরও মানে খুবই ইম্পর্টেন্ট। এখন স্কোয়ার সাইজ নিলে যে আপনাকে দিবে না এমনটা না, স্কোয়ার সাইজ দিলেও হবে যদি ওই কন্টেন্টটা মাঝখানে সুন্দরভাবে চারিদিকে একটা স্পেস রেখে মাঝখানে থাকে, তাহলে কন্টেন্টটা পারফেক্ট। ঠিক আছে? আর 4 মেগাপিক্সেল একটা প্রবলেম দেখায়, ওইটা প্রবলেম তখনই দেখাবে যখন আমার গাইডলাইনটা ফলো হবে না, সাইজটা। তো যদি স্কোয়ার সাইজ নেন তাহলে 4000 গুণন 4000 দিতে হবে, এই আর্টবোর্ডে দিতে হবে 4000 গুণন, এখানেও 4000 হইতে হবে, তখন ওই 4 মেগাপিক্সেল প্রবলেমটা কখনোই আসবে না। আর যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেল নেন, আমরা কয়টা অ্যাঙ্গেলে দিতে পাবো? 2টা। একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে, এটা স্কোয়ার অর্থাৎ 1:1, আর একটা হবে 3:2, তখনও আমরা দেব কত? 4000 গুণন 2000, এটা 4000 দিচ্ছে, আর এখানে দেবো 2663, এইটা। তো এটাতেও 4 মেগাপিক্সেল প্রবলেমটি আসবে না, স্কোয়ার সাইজ যখন 4000 রাখবেন প্রবলেম আসবে না। তো এখন এইটা করলেই যে আপনার ফাইল কনসেপ্টটা প্রেজেন্টেশন ভালো হবে এমনটা না, এটা করলেও যে ফাইল প্রেজেন্টেশন ভালো হবে এমনটা না, কারণ কাজটা তো আমরা ম্যানুয়ালি করতেছি না, কাজটা করতেছি এআই। কখনো সে ভালোভাবে দিচ্ছে, কখনো ভালোভাবে দিচ্ছে না। ঠিক আছে? তো আমার প্রত্যেকবারই খেয়াল রাখতে হবে যে কনসেপ্টটা মাঝখানে আছে কিনা এবং চারিদিক থেকে যথেষ্ট গ্যাপ আছে কিনা। আমি আবারও এখানে ইলাস্ট্রেটরে বুঝাই, তাহলে ক্লিয়ার হবেন। আচ্ছা, আমি এই কন্টেন্টটাকে আবার ডাউনলোড করে নিলাম, এখানে থেকে নিয়ে যাচ্ছি এসভিজিতে, এই ফাইলটা নিয়ে কোথায় নিয়ে যাচ্ছি? এইখানে। এটা কন্টেন্টটা ওয়াইড অ্যাঙ্গেলে আছে, তাই না? তা সেভ এরিয়া যদি আমরা ধরি একটা পারফেক্ট সেভ এরিয়া, তাহলে সবগুলো কন্টেন্টকে ধরে আর একটু মাঝ বরাবর রাখবো, তাহলে চারিদিকে মিনিমাম 20 পিক্সেল বা 30 পিক্সেলের একটা গ্যাপ থাকে, বা 50 পিক্সেলের একটা গ্যাপ রাখলেন, তখন এইটাকে মানে কোনোভাবেই আর রিজেক্ট করার অপশন পাবে না। বুঝতে পেরেছি? যদি কনসেপ্ট, কোয়ালিটি এবং ভ্যালু থাকে, তো এই সেভ এরিয়াটাও ইম্পর্টেন্ট স্টক মার্কেটের জন্য। বুঝাতে পেরেছি? এখন ওয়াইড অ্যাঙ্গেল হোক অথবা স্কোয়ার, ধরেন আমি একটা স্কোয়ারে কাজ করতে চাচ্ছি, এটা স্কোয়ার বক্স, তো সেক্ষেত্রেও আমি কি করব?
এই কন্টেন্টটা নিয়ে গিয়ে আমাকে এমনভাবে প্লেসমেন্ট করতে হবে যেন চারিদিক থেকে একটা গ্যাপ থাকে। একটু কম বেশি, উপরে বেশি হবে নিচে বেশি হবে এটা ব্যাপার না, কিন্তু চারিদিক থেকেই যেন আমার একটা সেফ এরিয়া বলা হয়। এই এরিয়াটাকে কি বলে? সেফ এরিয়া। কিন্তু আমরা কি করলাম? ওইটা না করে আমরা একদম কোনো একটা পাশে এমন চাপে গেছে যে আচ্ছা, এটা এখানে ইয়ে করা আছে তো, মাস্কিং করা বা কমপ্লেক্স লেয়ারে আছে, মানে এই সাইডে স্পেস রাখি নাই। অথবা এই জায়গাটিতে নিয়ে আসি যদি, মানে বাহিরে যায় নাই, ঠিক আছে, কেটেও যায় নাই, কিন্তু গ্যাপ রাখি নেই, একদম বক্সের একদম ফুলফিল হয়ে আছে। তো এই কন্টেন্টগুলো এইভাবে এই কারণে রিজেক্ট হয়। কিন্তু আরও বিশেষ কারণ থাকে যে এখানে দেখতে ভালো লাগতেছে কিন্তু চোখের ওখানে গিয়ে গন্ডগোল পাচ্ছি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো বেশ কয়েকটি কারণ বললাম ফাইল রিজেক্টের জন্য। এবার একদমই অপ্রাসঙ্গিক এবং এগুলো মনস্তাত্ত্বিক কারণে রিজেক্ট হবে। কি সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা যারা জব করেছি একদিন হলেও তারা ভালো করে জানেন গার্মেন্টসের বিভিন্ন সেকশন আছে, কাটিং সেকশন, সুইং সেকশন, তারপর ফিনিশিং সেকশন, প্যাকেজিং সেকশন থাকে কি না? তো কোয়ালিটি সেকশন নামে একটা সেকশন থাকে যেখানে কোনো কাজই করা হয় না, ওখানে শুধু কোয়ালিটি চেক করা হয়, কোথায় সেলাই খসে গেছে, কোথায় সেলাই তেরা বেঁকা হয়েছে, কোথায় প্রোডাক্টের একটু ফাটা ছেঁড়া আছে কি না, এই জিনিসগুলো ওই লোকগুলো আটকায় দেয়, দিয়ে ওই প্রোডাক্টটাকে রিজেক্ট করে আর ভালো প্রোডাক্টগুলোকে পাস করে দেয়। বুঝতে পেরেছি? তো আমরা যে মার্কেটগুলোতে কাজ করতেছি এখানে আমরা প্রতিদিন সারা ওয়ার্ল্ড থেকে মিলিয়ন কন্টেন্ট আপলোড করতেছি। তার মানে সেখানে একক কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না এই সমস্ত ফাইলগুলো চেক করতে, রিভিউ করতে সম্ভব না। দ্যাট মিন্স তার ওখানেও ধরে নেন যে 2000 বা 500 লোক কাজ করে শুধু এই রিভিউ করার পিছনে। তো সেখানে থাকে না যে অনেক কোয়ালিটির লোক আছে, কেউ হয়তো বা অন্য ধান্দায় আছে, অথবা গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আসছে আজকে অফিসে, সে ভালো ফাইল পাচ্ছে তাও রিজেক্ট করতেছে, খারাপ ফাইল পাচ্ছে তাও রিজেক্ট করে দিচ্ছে, তার মন চাচ্ছে। বুঝতে পেরেছি? তো এমন ঘটনার কারণেও রিজেক্ট হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করতে হবে, ঠিক আছে? আপনি কারণ আপনার মনে হলো যারে আমি তো সব কিছু আজকে মেনটেন করছি, দাদা যেভাবে বলছে কোয়ালিটি, ভ্যালু, তারপরে সেভ এরিয়া, এভরিথিং ঠিক করছি, তারপরেও রিজেক্ট করে দিল, এর মনটা হতে পারে, ঠিক আছে? এই কারণে আমি বলি যে বেশি ফাইল দিয়ে রিস্ক নেবার দরকার নেই, কারণ আপনার অ্যাকাউন্টে বেশি রিজেক্ট হতে থাকলে আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে, এমনও হতে পারে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো আপাতত এই কয়েকটি বিষয় যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের ফাইল রিজেক্ট হবে না, বা হলেও খুবই কম, ঠিক আছে? এবং ডে বাই ডে কিছুদিন কাজ করেন, এই জিনিসটা আজকে হয়তো বা আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে বুঝাইলাম, ভবিষ্যতে আপনাকে বোঝাইতে হবে না, আপনি কাজ করতে অভ্যস্ত হবেন। আমি যখন মনে করেন যে বাইক চালা শিখি নাই, তখন মনে হতো আরে একটা যান্ত্রিক 2 চাকার যান কেমনে চালাবো, একটু কম বেশি হলে তো অ্যাক্সিডেন্ট করে দেবো, কখন ক্লাচ টানবো, কখন ব্রেক, আবার পায়ের ব্রেক, করো সে করো, মানে মাথা হ্যাং হয়ে যেত। এখন যখন বাইক চালাই না, তখন মানে চোখের মানে এটা অসচেতনভাবেই কন্ট্রোলিং চলে আসে সিরিয়াস মুহূর্তে, যে কখন কোনটা নিয়ন্ত্রণ করতে হয়, রাইট কি না? সো যারা একদমই নতুন এই গ্রাফিক্স ডিজাইন জগতে, বিশেষ করে মাইক্রো স্টক সাইডের জগতে, তাদের এই যে কন্টেন্ট, কনসেপ্ট, কোয়ালিটি এগুলো সম্পর্কে একটু কনফিউশন থাকবে। ডে বাই ডে কাজ করেন, দেখবেন যে আপনার চাইতে আর কেউ ভালো বোঝে না, আপনিই ভালো বোঝেন, আমার চাইতেও। মাঝে মধ্যে আমাকেও আপনি গাইড করতে পারেন, দাদা এইটা করলে এই কাহিনিটা করে, আমারও শেখার তখন থাকবে আপনার থেকে, রাইট? এটাই, ঠিক আছে? তো আমরা এই অংশটুকু এখানেই রেখে দিতে চাচ্ছি। এখানে মোটিভেশন থাকলো, সেই সঙ্গে কারণ থাকলো। শুধু এটা মাইক্রো স্টক সাইট, শাটার স্টকের জন্য না, এটা এভরি সাইটের জন্য প্রযোজ্য। যত মাইক্রো স্টক সাইট রয়েছে সবগুলো সাইটের জন্য এই নিয়মটা প্রযোজ্য থাকবে, ঠিক আছে? আমরা রেকর্ডটা অফ রাখছি, পরবর্তী স্টেপে যাব। মিউট করেন। আশা করি এই অংশ দেখলেই আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন যেগুলো প্রশ্ন জেগেছে। হ্যাঁ, তো এবার আসছি
এতক্ষণ তো অনেকগুলো নিয়ম পড়াইলাম, শিখাইলাম, বোঝাইলাম। এবার নিয়মগুলো থেকে উত্তরণ পাওয়ার কী উপায়, অল্টারনেটিভ প্রসেসগুলো। আচ্ছা, যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। কোথায় শেষ করেছিলাম? এই জায়গায়। আচ্ছা, এখন বলতেছেন তাহলে কি আমি এই মাইক্রোফোন আর জীবনে দিতেই পাবো না? মাইক্রোফোন লক্ষ লক্ষ হয়ে গেছে, তাহলে কি মাইক্রোফোন দেওয়া আমার ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে, এখন দিতে পারবেন, কিন্তু এটাকে ভ্যালুযুক্ত করবেন। এটাতে মনে হচ্ছে আপনার কাছে ভ্যালু কম, সো আমরা এটাকে ভ্যালুয়েবল করার জন্য কি করব? এখানে লিখে দিব, সামনে দেখেন কি লিখে দিব, লিখব 6 ডিফারেন্স। আপনি এটা বিভিন্নভাবে বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। 6 ডিফারেন্স, বানানটা ভুল, 6 ডিফারেন্স অফ শিলটি ভিক্টর উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ব্যাস, এখান থেকে আমরা কোয়ালিটিটা দিয়ে দিলাম মিডিয়াম। মিডিয়াম এবং লো এর মধ্যে সীমাবদ্ধ থাকব। মানে ভ্যালু নাই, অথচ সেটাকে ভ্যালুয়েবল তৈরি করতেছি। আদৌ সেটা ভ্যালুয়েবল হবে কি না আউটপুট আসার পর আমরা চেক করে দেন শিওর হয়ে দেন কাজ করব, এর আগে না। এখন দেখেন 6 ডিফারেন্ট। এখন কথা হচ্ছে এই ধরনের একটা হেডফোন কেউ ইতোমধ্যে আপলোড করতেই পারে, কিন্তু এমনটা তো নাও করতে পারে, অথবা এমনও করতে পারে কিন্তু এক প্যাকেজে তো এই ধরনের 6টা নাও থাকতে পারে। প্লাস আমার কন্টেন্টের ভ্যালু বাড়লো। আমি আবারও বোঝানোর ট্রাই করি, মনে করেন বা একটু ফোকাস রাখেন। একটা ফাইল কিনতে গেলে এক এক মার্কেটের নিয়ম এক এক রকম। একটা ফাইল ধরেন অ্যাভারেজে যদি আসি প্রাইসিংয়ে, তো একটা ফাইলের দাম স্বাভাবিকভাবে শাটার স্টকে যেটা ফ্ল্যাট রেট কয় ডলার, ধরেন 10 সেন্ট, মানে 10 সেন্ট। অ্যাভারেজ যে সেলিং প্রাইসটা হচ্ছে 10 সেন্ট। তো 10 সেন্ট দিয়ে আপনার একটা আইটেম নেবে নাকি 10 সেন্ট দিয়ে 6টা আইটেম নেবে? বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে সবাই চাইবে একটু বেশি সুবিধা, যেহেতু একটা বেচারা এক লোক এয়ারফোনের ভেক্টর কেনার জন্য মার্কেটে খুঁজতেছে, তার মানে তার এটার প্রয়োজনীয়তা রয়েছে। তার যদি 6টা আরও ডিফারেন্ট আইটেম থাকে তাহলে তার জন্য এটা চুজ করাটা সহজ হবে, কারণ তার কোনো এক সময় যদি মনে হয় এইটা আইটেম বাদ এইটা নেব, সে নিতে পারবে। কিন্তু সে যদি পৃথকভাবে কিনতে যায় প্রত্যেকটা আইটেম, তাহলে তার অনেকগুলো ডলার খরচ হচ্ছে, রাইট? এইটা এখন আপনি পণ্ডিতি করে, মাস্টারের উপর পণ্ডিতি করে করলেন যে না দাদা তো কইছে 6টা, তাহলে আমি আরও বেশি সুযোগ দিই, তাহলে তো আরও মানুষ আমারটা কিনবে। যে $1 যেখানে একটা, সেখানে $1 100টা দিয়ে দিই। হ্যাঁ, ধরেন আমি 50 দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াবে? এটা করতে পারতেন ম্যানুয়ালি করলেও ভুল হবে, কারণ হচ্ছে কি জিনিসটাকে প্রেজেন্টেশন করতে পারবেন না। আর যেহেতু এআই এই কাজগুলো করতেছে, যত বেশি জিনিস দিব এআইকে চাপিয়ে, সে তত লো কোয়ালিটি আউটপুট দেবে। এই হচ্ছে বিষয়টা। দেখেন সে গোজামিল দিয়ে কী যে করলো সে নিজেই জানে না। বুঝতে পেরেছি? সো আমরা একটা নির্দিষ্ট থাকবো, 4টা থাকবো, 6টা থাকবো, 8টা, এর মধ্যেই লিমিট থাকবো। এবং লিমিট থেকেও আমাকে চেক করতে হবে এক্স্যাক্টলি এর আউটপুটটা ঠিক আছে কিনা, মার্কেট প্লেসে দেবার মতো, এআই ডিডাক্ট করার মতো কিনা। দেখেন এখানে একটা ফল্ট এসেই গেছে কিন্তু, ঠিক আছে? তারপর কিছু কিছু ট্রাবল যেটাকে আমরা অ্যাভয়েড করে নিতে পারি, কিন্তু কিছু কিছু ট্রাবল আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। এটা নেওয়া যায়, খারাপ না, কিন্তু এটাকে বাদ দেওয়াটাই বেটার। বোঝাতে পেরেছি? সে এইভাবে ভ্যালু বাড়াইলাম। ওকে, তো এটা তো ভ্যালু গেল। দেন এইটাকে আর একভাবে ভ্যালু বাড়াতে পারি, এটা ডিটেইলিংটা। এতদিন আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম শিলইটি, আমাদের টপিক্সের ইনক্লুডেড ছিল একটা পয়েন্ট যেখানে বলেছি যে আমরা লাইন আর্টও শিখবো। সো এখানে রোবটের মধ্যে এখানে দেখেন লাইন আর্ট বিষয়টি রয়েছে। তো এটাকে দিয়ে আমরা একটু মিডিয়াম দিলাম এবং লাইন আর্টে দিলাম, দেখি কি দাঁড়ায়। যদিও এটা এমনিতে সাদা কালো একটা ছায়ার মতো, বাট যখন আমরা লাইন আর্ট দিলাম তখন কিন্তু এর একটু ভ্যালু পরিবর্তন হবে। দেখেন এটার কিন্তু ভ্যালুটা পরিবর্তন হয়েছে। এই ধরনের লাইন আর্ট ইউনিক, এই ধরনের নাও থাকতে পারে, ঠিক আছে? এখন আমাকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে চারিদিকে সেফ এরিয়া আছে কিনা। এটাতে যে পরিমাণ সেফ এরিয়া থাকার কথা ছিল এটাতে কিন্তু নাই, এটাতেও কিন্তু নাই, ঠিক আছে? তারপরে এখানে যেহেতু অনেকগুলো আইটেম, এটা পাস হয়ে যাবে, এটাতেও পাস হবার মতো, ঠিক আছে? যদি কিন্তু আর একটু মিডলে থাকতো এটা খুবই ভালো হতো। তো এটা কিন্তু একটু এটার চাইতে
এটার চাইতে একটু হলেও এটার ভ্যালু কিন্তু বাড়ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা ভ্যালুয়েবল করতে পারি। সো এই শিল বিষয়টাকে এতটাই ভাইরাল করে ফেলছি আমি বা আমরা, সো এখন সবাই এই শিল নিয়েই কাজ করে। তাই আপনারা মাঝে মাঝে ব্যতিক্রম কিছু করার ট্রাই করবেন, যে শিল পাশাপাশি লাইন আর্ট, লিনো কোডটাকে আমরা আসবো লাইন আর্টে এনে এটাকে আমরা কি করব, ডিটেলিংটা এখানে ডিফল্ট দিছে আমরা না, আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করব। মিডিয়াম দিলাম, যদি মিডিয়াম খারাপ হয় বেশি তাহলে কমিয়ে দিব লো, যদি মিডিয়ামেও কম হচ্ছে তাহলে আমরা হাই করে দিব, হাই পর্যন্ত যেতে পারি। কিন্তু এক্সট্রিম বা একদম ডিফল্ট দিয়ে দিলে সে র্যান্ডমলি কখন কি দিবে ঠিক নেই। দেখেন এটা কি মানে হজবরল করে ফেললো, তাই না? তা আমি একটু হাই দিয়ে দিই দেখি, এটা কিন্তু নিবে না, মার্কেট প্লেস রিজেক্ট করবে। কন্টেন্টে খারাপ না, খারাপ হচ্ছে যে প্রেজেন্টেশন। তখন ওই রকম যদি ঝামেলা করে তখন আমরা ওটাকে স্কোয়ার সাইজে নিয়ে আসবো, মিডিয়ামই থাকবে। মনে করেন আপনি চাচ্ছেন যে মিডিয়াম বাড়াবেন না, তখন স্কোয়ারে নিয়ে দেখতে পারেন। তারপরেও যদি কথা না শুনে বাদ দেন তো ওই টপিক্সের ধারের কাছেই যাব না। ব্যাস, ক্লিয়ার। কারণ এই কমিউনিটি ট্যাব থেকে যখন আমরা এই জিনিসগুলো নিচ্ছি, এগুলো কি হাওয়ায় আসছে বলেন তো? এগুলো কেউ না কেউ বানিয়েছে জন্যই তো আসছে। আর কে বানাইছে এগুলো? সে কি টাইম পাস করার জন্য বানাইছে? না, সেই ব্যক্তি নিশ্চয়ই কোনো না কোনো মার্কেট প্লেসে না কোনো জায়গায় এগুলো দিচ্ছে। সো এই জায়গাগুলো থেকে আমরা যদি এই সহায়তা নেই তাহলেই আমরা বড় ধরাটা খাবো। অর্থাৎ এই জিনিসগুলো ভায়োলেশন তৈরি করবে, কারণ এই জিনিসগুলো অলরেডি মানুষ দিচ্ছে। সো আমি দেখিয়েছিলাম চ্যাট জিপিটি বা গুগলের জিমনি বা বার্ট এআই, এখান থেকে আপনি কি কনসেপ্ট নিতে চান সেই জিনিসগুলো লিস্ট নিয়ে নেবেন। আপনি ধরলেন আজকে যে অ্যানিমেল বানাবেন, আপনি ফ্লাওয়ার বানাবেন, আপনি চেয়ার টেবিল আসবাবপত্র এগুলো বানাবেন, বিভিন্ন বিষয়, শুধু মানুষ অ্যাভয়েড করে বিভিন্ন কন্টেন্ট। যদি এই কন্টেন্ট আইডিয়াগুলো না পান সরাসরি চলে যাবেন মার্কেট প্লেসে, শার্টার স্টকেও যাইতে পারেন, অন্য জায়গায় যাইতে পারেন। তবে আমি আপনাদেরকে দেখাবো ড্রিমস টাইম, কারণ শার্টার স্টকের চাইতে ড্রিমস টাইমে গেলে আপনারা আইডিয়াটা বেশি পাবেন যে কোন কন্টেন্টগুলো কী পরিমাণ সেল হয়েছে, ওখানকার কোয়ালিটির সঙ্গে মেলাবেন না। প্লিজ মিউট করেন। এখানে আসবেন dreamstime.com-এ এসে ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে আসবেন, এসে আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখবেন। এখান থেকে অনেক টপিকস পাবেন। যদি বলেন যে আমি এখন কী টপিক্সে বানাই, আমার তো আর মাথায় কুলায় না, তাহলে এখানে দেখবেন। ঠিক আছে, কিছু কিছু জায়গায় যাবেন না, স্মাইলি ফেসের মধ্যে যাবেন না, এগুলো রিজেক্ট হবে, কারণ এগুলো অলরেডি কপিরাইটেড এবং ট্রেডমার্ক। আর আপনি নতুন করে যে স্মাইলি ফেস বানাইতে চাইবেন পাবেন না, আর ইউনিক নাই। প্লাস সোশ্যাল মিডিয়া এগুলো আইকন বানাবেন না, ঠিক আছে, কারণ ওগুলো অলরেডি ট্রেডমার্ক হয়ে রয়েছে। সো এই ক্যাটাগরিটা একদম ডেঞ্জারাস ক্যাটাগরি। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে তাহলে এরা কীভাবে বিক্রি করতেছে, সেল করতেছে, এরা আজ থেকে 15 বছর আগে দিয়ে রাখছে, বুঝছেন, তখন এগুলো ছিলই না। সো এই কোয়ালিটিগুলোকে এখনকার উদাহরণ হিসেবে নেওয়া যাবে না। এখন শুধু আপনি টপিক্সটার জন্য মার্কেট প্লেসগুলো ঘুরে বেড়াবেন, কারণ এখন এআই চলে আসছে, এখন অনেক আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। তো আগের ফাইলগুলো ছিল, ওগুলো তো আর রিজেক্ট করতে পারে না, তাই না? কারণ ওগুলো তো অলরেডি মার্কেটে রাখছে মানুষ। তো কি বলেছি, স্মাইলি ফেসে যাব না, কোনো সোশ্যাল মিডিয়া আইকনের দিকে যাব না, ওগুলো একদম বিপজ্জনক। আমরা এখান থেকে অন্যান্য জিনিসগুলো যাব, ড্রাগনে যেতে পারি, কিন্তু এখানকার কোয়ালিটির সঙ্গে আমরা চিন্তা করব না, কারণ এগুলো বহুকাল আগে, কারণ খারাপ ফাইল থাকলেও তখন কন্টেন্টের অভাব ছিল, অ্যাপ্রুভ দিয়েছে। এখন আমাদের দেখতে হবে ভালো কন্টেন্ট। তো ভালো কন্টেন্ট এখান থেকে আইডিয়া পাবেনই না। আমি যেভাবে বলেছি কন্টেন্ট ইমপ্রুভ করা, লেয়ার তৈরি করা, কনসেপ্ট তৈরি করা, সেভাবে করবেন। এখান থেকে শুধু আপনি টাইটেল টপিকস নেবেন। এখানে টাইটেল রয়েছে যেমন চাইনিজ ড্রাগন ভেক্টর, ঠিক আছে, আমরা এখান থেকে, অথবা চাইনিজ ড্রাগন ভেক্টর সিলুইটি কালার লোগো ডিজাইন, এভাবে আমরা কপি করব। জাস্ট টপিক্স নেম বা একটা ড্রাগন জাস্ট নেব, এভাবে টপিক্স বের করার। ওকে, দেন আমরা আসবো, দেখেন এটা কিন্তু বারবার দিতেই পারতেছে না, কিন্তু এখন যখন এখানে দিতাম আমি যে 6 ডিফারেন্ট অর ডিফারেন্স, দেন একটা কিছু দিলেই হবে, আরে ডিফারেন্ট আইকন অফ ক্রিয়েটিভ ক্যাশো অ্যাপেল, কী কয় এগুলা, আচ্ছা এটাই দিই।
আর ওই পাশ থেকে যেটা নিয়ে আসছি সেটা এখানে দিয়ে রাখবো। নর্মালি এখানে প্রম্পট নিয়ে টেনশন করবেন না, চাইনিজ ড্রাগন শিলইটি থাকলেই হবে, অথবা লাইন আর্ট বানাইলে লাইন আর্ট কথাটি থাকলেই হবে, অথবা কোনো কিছু না রাখলেন আপনার তো রোবট এখানে নির্দিষ্ট করে দিচ্ছেই যে আপনি কি বানাতে যাচ্ছেন। চাইনিজ ড্রাগন ফ্ল্যাট কালার লোগো ডিজাইন, না আমি লোগো ডিজাইন উঠাই দিলাম, ফ্ল্যাট কালারও লাগবে না, এখানে ফ্ল্যাট কালার হতে বাধ্য চাইনিজ ড্রাগন। আর আমি এখান থেকে লাইন আর্ট না শিলইটি দিব, এবং ব্যাকগ্রাউন্ডের এখানে হোয়াইট কালারটাও নিয়ন্ত্রণ করে দিতে পারি যে ব্ল্যাক কালার হোয়াইট কালার যেন হয়, এবং মিডিয়াম দিচ্ছি, এখানে ক্রিয়েট দিচ্ছি। তো এখন দেখেন আগেরটার চাইতে এটার কিন্তু যথেষ্ট ভ্যালু রয়েছে, ঠিক আছে। আপনি যদি জুম করি কোনো ফল্ট খুঁজে পাবেন না, লেয়ারের যে ফল্ট কোয়ালিটি ফল্ট ওইটা আর পাবেন না, আশা করি বুঝতে পেরেছেন। আর টপিক্স হারিয়ে গেলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টপিক্স, মিলিয়ন মিলিয়ন টপিক্স এই ওয়েবসাইটে রয়েছে, এবং অলরেডি এটা 8বার সেল হয়েছে। এখান থেকে এই সেল কাউন্টের জন্য এই ড্রিমস টাইমটা আমি বারবার বলি আপনাদেরকে যে এখানে দেখতে পারেন। আচ্ছা কোথায় যাচ্ছি আমরা, এখানে এই যে ড্রাগন হয়েছে, এখন এখানে সুন্দর বানাইছে কিন্তু চোখটা নষ্ট, প্লাস লেসটা এদিক থেকেও যাইতো কিন্তু লেসটা এখানে সে মেলায় দিতে পারেনি, গোজামিল দিছে। সো এইটা বুঝতে হবে, প্লাস এখানে 2টা লেস চলে আসছে, এই লেসটা না থাকলে তাইলে ফাইন হইতো, এবং চোখটাও এখানে ঠিক ছিল। সো এই ধরনের কিছু কিছু কন্টেন্টে আপনার অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় বাতেই দিতে হবে যে না এটার দরকারে নেই, তখন অন্য টপিকস নিয়ে আসবেন, কেন আপনার ওটাতেই পড়ে থাকতে হবে। আর যদি আপনি ব্যালেন্সিং করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন করেন, আমি এটাকে লো দিব, অপেক্ষাকৃতভাবে নিয়ন্ত্রণ হবে। এখানে হোয়াইট দেওয়া আছে, আর এখানে দিয়েছেন ড্রাগন আইকন, এভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে যদি পারেন। তো দেখেন আমরা যদি এই পাশে সার্চ করি ড্রাগন ড্রাগন নাই বললেই চলে, তার মানে এভাবে যখন আমরা নিয়ে আসবো তখন কিন্তু কারো কনসেপ্টের সঙ্গে মিলে যাবে না, ঠিক আছে। এবার দেখেন কন্টেন্টের কোয়ালিটিটা, ঠিক আছে। যদি আর একটা পা থাকতো না খুব ভালো হতো, এটা পা নাই জন্য যে খারাপ হবে এমনটা না, খুবই ভালো হয়েছে আগেরটার চাইতে কিনা। তো এই যে যদি আপনি এই যে এআইটাকে নিয়ন্ত্রণ করা শিখেন, আমি কিভাবে কি করতেছি, তাহলে আপনার কাছে কোনো কিছুই আর এখানে কঠিন লাগবে না। তারপরে এখানে 2টা জিপ মনে হচ্ছে, তাই না? তো আমাকে দেখতে হবে অল্টারনেটিভ আছে, প্রয়োজনে আরও জেনারেট করব। দেখেন এখানে একটা জিহ্বা আছে, এবং এখানে লেসও ঠিক আছে, বোঝাতে পেরেছি। আর এটা যখন আমি স্কোয়ার দিয়েছি, সো ওই জায়গাতে তো তাকে ড্রয়িং করেছে, সো ওটা ক্যাপাসিটি করে ওইটার মধ্যে চাপায় ফেলছে। বাট আমি এটাকে যখন আমি ওয়াইড অ্যাঙ্গেল দিতাম তখন দেখেন কনসেপ্টটারও পরিবর্তন ঘটবে, চ্যাপ্টা করে দিলাম তখন দেখেন এর কনসেপ্টটারও কিছু তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। তো আপনার কন্টেন্ট কী টপিক্সটা নিচ্ছেন সেটার সঙ্গে আপনার আর্টবোর্ডেরও সামঞ্জস্যতা আপনাকে চিন্তা করতে হবে। আমি যখন 6টার এরকম আইকন সেট দিলাম, তখন যদি আমি স্কোয়ার দিই তখন সে কীভাবে ব্যালেন্সিং করবে, পারবে না। দেখছেন এবার জিহ্বাটা এখন লেসটা যথেষ্ট স্পেস পাইলো, তাই না? এই যে বিষয়টা এখানে কিন্তু পা কিন্তু একটা ঘাটতি পড়লো, আবার এই পাশ থেকে একটা থাকা কথা, তো এই কারণেও রিজেক্ট হতে পারে এটা। এর অল্টারনেটিভ দেখি, এখানে একটা পা কিন্তু নাই, তো এরকম হতে পারে। সো আমার হাতে অপশন আছে, আমি আরও পুনরায় চাইলে আরও জেনারেট করতে পারি। আচ্ছা এটার কাহিনীবাদ এই টপিক্সটাই একটু ক্রিটিক্যাল, সাপ বা ড্রাগন এই ধরনের কন্টেন্টগুলো তো ওই লেস নিয়ে মানে ভেজাল করি ফেলে, তা আমি সহজ কন্টেন্ট নিয়ে আসি। প্যাকেজিং, এখানে অনেক কন্টেন্টের ক্যাটাগরি রয়েছে, আর আমরা কালার মানে একদম ওগুলোর দিকে এখনই আগাচ্ছি না, আমি বলবো ধারাবাহিকভাবে নিয়ে যাব, সুতরাং চাপ নেই। আর কিসে যাব আমরা, এদিকে ট্রিতে যাই। এটা এখানে কালার হয়েছে, তো কী হয়েছে, আমার দরকার শুধু কনসেপ্ট। দেখেন 529 বার সেল হয়েছে, মাথা নষ্ট, ঠিক আছে। সো আমি এখান থেকে দেখব যে এটার নাম কি বলে, কারণ যারা দেখেন একদম নতুন ভর্তি হয়েছেন, জীবনে গ্রাফিক্স ডিজাইন করেননি, তাদের এই নামগুলো চেনাটাই সো টাফ। আর যারা একটু এক্সপার্ট আছেন, আগে থেকে কাজ করেন, তাদের তো বলা লাগে না, তারা অনেক কিছুই এক্সপার্ট। তো যারা নতুন তাদের জন্যও কিন্তু আমি ওইভাবেই শেখাচ্ছি। ট্রি রুটস লোগো, ঠিক আছে, বা এ ট্রি উইথ লিভস অ্যান্ড রুটস লোগো আইকন, এইটা হচ্ছে পারফেক্ট এটার নাম। এখানে তো আছে কালার, আমি কালার নিব না, আমি নিব শিলইটি, যেটা হতে থাক। আমি এটা স্কোয়ার নেই,
কারণ আমার ওই ইয়াটার কনসেপ্টটা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে স্কোয়ার বক্সটা গুড হবে। আর বরাবর খেয়াল রাখতে হবে এখানে 4000 আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস দেখানোর জন্য হিসাব সাইজটা মাথায় রাখছি না, বারবার বলছি আমাদের স্কোয়ার নিলে 4000 গুণন 4000 আর এরকম ওয়াইড অ্যাঙ্গেল নিলে 4000 গুণন 2663, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর দেখতে হবে আমার কনসেপ্ট এবং কন্টেন্ট ওয়াইজ আর্টবোর্ডটা যথাযথ আছে কিনা, এটা উঠায় দিয়ে এখানে দিলাম এ ট্রি উইথ লিভস অ্যান্ড রুটস লোগো আইকন। সেখানে কালার থাকতেই পারে, আমি তো এখানে নিয়ন্ত্রণ করতেছি কিসে, শিলোইটিতে। ওকে, আর এখান থেকে বলেছি যে কমিউনিটি ট্যাব থেকে নেওয়াটা খুবই ঝামেলার, কারণ এই কন্টেন্টগুলো মানুষ অলরেডি দিয়ে ফেলছে, তাই না? তো আমরা এটার থেকে মাঝে মধ্যে আইডিয়া নিয়ে করতে চাইলে করতে পারি, বাট আমরা সবসময় চাইবো আমরা নিজেরাই যেন বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে নিয়ে এসে দেই। দেখেন অনেক সুন্দর না, কোয়ালিটি, ভ্যালু, এভরিথিং এটার মধ্যে বিদ্যমান, বুঝতে পেরেছি। এবং এটার চাহিদাটাও দেখেন, মার্কেট প্লেসে অলরেডি 529 বার সেল হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা, এই ঘটনা। তারপরে আসি আমরা তাহলে এখন থেকে শুধু শিলওয়েটি দিব না, পাশাপাশি আমরা লাইন আর্ট কনসেপ্টগুলোও দিব, ঠিক আছে। শিলওয়েটির পরিমাণ অসংখ্য বেড়ে গেছে মার্কেট প্লেসগুলোতে, আর শিলওয়েটিতে অনেক সময় ভ্যালু ড্রপ করে ফেলে, মানে খুবই ড্রপ, অথচ লাইন আর্টে একটা সিঙ্গেল কন্টেন্টও যথেষ্ট ভ্যালুয়েবল হয় এবং ইউনিক হয়, কারোর সঙ্গে মেলার কোনো চান্সই নেই। অথবা কেউ একটা করছে এরকম আপলোড, কিন্তু তার এই দাগটা এই দিক ছিল না, আমাদের এটা আছে, ব্যাপারটা এমন, এই কারণে 100% ইউনিক হয়। আর শিলওয়েটির ক্ষেত্রে অলমোস্ট সিমিলারের কাছাকাছি যায়, যেন 95% সিমিলার, তখন রিজেক্ট করে দেয়। ব্যাপারগুলো এই, তো ধরেন আমরা মাথার মধ্যে যদি কোনো কিছু না আসে এরকম আইডিয়া নিয়ে আসবো, অথবা মাথার মধ্যে অনেক আইডিয়া আছে, ধারাবাহিকভাবে আমরা যদি করি, আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছি, কেন নিচ্ছি, কারণ আমি একটা গরু আর্ট করব, ঠিক আছে, কাউ, এ কাউ লাইন আর্ট, তাহলে আমরা এখান থেকে লাইন আর্ট দিয়ে দিই, লাইন আর্ট ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড, লাইনারটা দিয়ে দিই, লাইনার দিয়ে দিলাম। ঠিক এটারে আর একটা যদি দিই শিলওয়েটি, দুটোর ডিফারেন্স আমরা দেখার ট্রাই করি। লাইনারটা উঠে দিয়ে এখানে লিখে দিই শিলওয়েটি, SILOUET, শিলওয়েটি, ঠিক আছে, দিলাম। এটাতে কতটুকু দেওয়া ছিল, লো, দেখেন লো, এটাও যথেষ্ট ভালো হয়েছে এবং কোয়ালিটিটাও ভালো আছে। খেয়াল রাখতে হবে পা ঠিক আছে কিনা, লেস ঠিক আছে কিনা, চোখ কান ঠিক আছে কিনা, এটাও ভালো হয়েছে। তো অনেকেরই শিলওয়েটি ফাইল রিজেক্ট হবার কারণ হচ্ছে যে এত বেশি কালো যে স্পষ্ট তো বোঝা যাচ্ছে না কন্টেন্টটা কী, বা কন্টেন্টটা আরও মোর ডিটেলস হলে বেটার হইতো। তো তখন আপনি লো থেকে একটু ডিটেলস বাড়িয়ে দিবেন, ঠিক আছে। আমি এটা যা আছে লো তাই থাকুক, এই দুটোর থেকে আমি ডুপ্লিকেট নিচ্ছি, নিয়ে উপরে রাখতেছি, এটাকে আমি ডিটেলস বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম, এটাকেও মিডিয়াম, এটা রিক্রাফট, এটা রিক্রাফট। যদি মনে করেন যে আরে গরু দিলাম রিজেক্ট করলো আর দিব না, তখন আপনি বুঝবেন যে রিজেক্ট করার কারণ হচ্ছে এখানে ডিটেলস বা কোয়ালিটিতে কিছুটা, ভ্যালুতে কিছুটা তারতম্য হয়েছে। তো ওই কন্টেন্টটা আবারও দিবেন, তখন কিন্তু অ্যাপ্রুভ করবে যদি এরকম ভ্যালু দিতে পারেন। কিন্তু এখানে ভ্যালুর জায়গায় কী হয়েছে, একটা শিং মিসিং, কিন্তু এখানে কিন্তু ভ্যালু বাড়ছে, দেখেন লাইন বাড়ছে কিনা, এবং ভ্যালু এভরিথিং সব কিছু ঠিক আছে, সো এটা অ্যাপ্রুভ পাবেন। এটা যদি আগের বার রিজেক্ট করছে, এবার দিলে কিন্তু এটা অ্যাপ্রুভ পাবেন। এবং চারিদিকে সেভ এরিয়ার বিষয়টিও খেয়াল রাখেন, বুঝতে পেরেছি। যদি যত অ্যানিমেল আছে কাভার করেন হবে। এখন কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে চাইলেই আপনি 6 আইকন এটা দিলে ভালো আউটপুট দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। যেমন দেখি গরুর ক্ষেত্রে পারে কি না, মানে যখন একটা গরু আর্ট করতেই তার খবর হয়ে যায়, তখন যদি আমি দিই 6টা, তাহলে একই সেম টাইমে আর্ট করতে গিয়ে এআই গন্ডগোল পাকাইতে পারে। কারো লেজ মাথায় লাগাই দিছে, কারো শিং আবার লেজের জায়গায় লাগাই দিছে, এমন হতে পারে। তো সবসময় যে 6 আইকন প্যাক করেই যে করতে হবে এমনটা না, এটা কোয়ালিটি, কোয়ান্টিটি বা কন্টেন্ট, টপিকস, নিশ এগুলোর উপর ডিপেন্ড করবেন। এখানে একটাই আনাপ, মানুষ একটার জন্য 10 সেন্ট কেন $10 খরচ করতে রাজি আছে,
কিন্তু একটা সিম্পল বিষয়ের জন্য 10 সেন্টের বেশি খরচ করার কারো আগ্রহ নেই, সেখানে যে আরও এক্সট্রা বেশি পায় সেটা এনাফ। বুঝতে পারছেন? এই কারণে এগুলোতে আমরা 6 আইকন টাইপ ওই রকম কেন দিব না, কারণ এটা ড্রয়িং করতে গেলেও এআই এর খবর হয়ে যাবে, কারণ হাত আছে, পা আছে, চোখ আছে, কোথায় কোনটা দিতে হবে এইটা তাকে অনেক কিছু ব্যালেন্স করতে হয়। আচ্ছা, এখানে দেওয়ার পরও দেখেন 6 ডিফারেন্ট আইকন দেওয়ার পরও সে দিতে পারেনি, দিছিলাম কিন্তু ওই প্রমটা, তাই না? এটা দিয়ে দেখি এটা পারে কিনা। হাই, এক্সট্রিম এগুলোতে যাওয়া যাবে না, লো, মিডিয়াম, হাই পর্যন্তই সর্বোচ্চ। আচ্ছা দিছে, কিন্তু দেখেন কোথায় কোথাও ফল্ট আছে, কোথায় কি হচ্ছে আমি জানি না, আপনাদের চেক করতে হবে। আচ্ছা, এইটাকে আমরা আরও একটা টেকনিক করতে পারি। একই আইটেম 6 ডিফারেন্ট আইকনস এখানে লিখে দিলাম ভেক্টর শিলয়টি। এটা দেওয়ার পরে দেখেন অলমোস্ট সবগুলো সিমিলার মনে হচ্ছে, তাই না? তাতেও আপনার ভ্যালু কম হতে পারে, কিন্তু যখন আমরা ডিফারেন্ট করে ফেলবো, ভেক্টর শিলয়টি আইকনস, ভেক্টর শিলয়টি কি দিব, কাউ, ক্যাট, ডগ, তারপর কি দিদা যেতে পারে, গড, GOAT, গড। কটা হইল? 1 2 3 4। তারপরে আচ্ছা 4টেই থাকি, 6টা দিলে জায়গা পাচ্ছে না, কারণ এখানে 6টা দিয়েছিলাম, তারপর সে 4টা দিছে। এই যে মিক্সিং করতেছি, তখন কিন্তু এটা আউটস্ট্যান্ডিং ভ্যালুয়েবল হবে। যদি কোয়ালিটিটা শুধু ব্যালেন্স করতে পারেন, এই ফাইলগুলো মাস্ট বি অ্যাপ্রুভ করবে। 3টা দিছে, গরুর লেজ আছে, কুকুরের মধ্যে আবার লেজ বানায় দিচ্ছে, এমন গরুর লেজ পারে নাই, ফেল। ঠিক আছে, তাইলে আর কাম হইল না, এটাতে আমাদের অন্য কিছুতে যাইতে হবে। মানে সহজ কিছু যদি বোঝায় দেই। আচ্ছা, আমি এখানে নর্মালি তাকে যদি লিখে দেই, ওইভাবে না দিয়ে 4 ডিফারেন্ট, এইটাতে আসি, কোথায় ছিলাম, এখানে না, 4 ডিফারেন্ট ভেক্টর শিলয়টি না দেই, নর্মালি দিব আইকন, 4 ডিফারেন্ট বা ভেক্টর ভেক্টর আইকন অফ 4 দেই, 4 ভেক্টর আইকন অফ ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস। এখন সে নিজেই চিন্তা করুক কোন 4টা অ্যানিমেল দিবে, বন্য অ্যানিমেল আর কি। এবার দেখেন, এবার আগের চাইতে একটু বেটার, বাট আমাকে চেক করতে হবে কোনটা কি। জেব্রাটা ঠিক ছিল, মানে যত বেশি ড্রয়িং করবে না তত কোয়ালিটি ফল্ট করে ফেলে, এইটা হচ্ছে সমস্যাটা। অল্টারনেটিভটাতে এরকম। আর যদি আমরা স্পেসিফিকভাবে দেই 4 না দিয়ে দিলাম 6 ভেক্টর আইকন অফ ওয়াইল্ড লাইফ অ্যানিমেল হেড, তখন পুরো কনসেপ্টটার পরিবর্তে সে শুধু হেড ড্রয়িং করবে, তখন দেখেন একটু কোয়ালিটি আগের চাইতে বেটার আসার কথা।
আচ্ছা বেটার দিচ্ছে, কিন্তু হরিণের মাথায়, বাঘের মাথায় কেমন হরিণের শিং, তাই না? তো যাই হোক আমরা এখানে স্পেসিফিকভাবে লিখে দিই লায়ন হেড, কমা ডির হেড, তারপরে আর কি দেওয়া যায়, অ্যানিমেল, এই হেডটা এখানে উঠায় দেই। তারপরে দিচ্ছি হচ্ছে কিসের দেওয়া যেতে পারে, টাইগার, টাইগার হেড। তারপর হচ্ছে পান্ডা হেড, 1 2 3, কটা হয়েছে, 1 2 3 4টা। আচ্ছা 4টেই থাকুক, 4 দিই। আর যদি কমিউনিটি ট্যাব থেকে নেন জাস্ট এভাবে কাজ করবেন, আমি দেখাচ্ছি। ধরেন এইটা নিব, এই দেখেন এবার দিছে, হ্যাঁ এটা হচ্ছে কিসের, কি দিল এটা, হরিণটা দিতে পারেনি। এটা হচ্ছে হলো পান্ডা, এটা হচ্ছে টাইগার, এটা হচ্ছে লায়ন, এটা কি দিছে গোজামিল, এটা এই পান্ডার মতোই দেখতে আর কি, হ্যাঁ বিয়ার দিছে, ডিয়ার না দিয়ে বিয়ার দিয়ে দিচ্ছে। আচ্ছা তারপর এটা চালিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আর এখান থেকে যদি কেউ নিতে চান, ধরেন সিম্পল জিনিস, আপনি দেখবেন যে কোনটার কোয়ালিটি ভালো রয়েছে এবং কি বলা হবে, কোয়ালিটি ভালো রয়েছে, ভ্যালু এবং কোয়ালিটি ভালো, এইটা। তাহলে এটা সাইজটা শুধু এখানে বসায় দেবেন, কি বসাবেন, 4000, আর এখানে দিয়ে দিবেন হচ্ছে 2663, ব্যাস। এখন এই জায়গাগুলোতে সবসময় যে জিনিসটা লিখতেন সেইটা সবসময় কপি করে রাখবেন আপনার কার্সারে। 6 ডিফারেন্স স্টাইলস অফ, এরটুকু শুধু কপি করে রাখবেন। তাহলে ধরেন এটা কোনো এক ব্যক্তি দিচ্ছে অলরেডি মাইক্রোস্টকে, দেখগা সে তো একটা দিচ্ছে, এবার আমরা এটা দিচ্ছি একটা বান্ডেল প্যাকেজ, তার চাইতে বেশি সুবিধাটা আমরা নিব, ঠিক আছে গেল। আর কি আছে দেখি, যেটা এবার চোখের সামনে পড়বে ভালো ভালো, ধরেন এই আইটেমটা, গাছেরটা। যত সূক্ষ্ম জিনিসগুলো হয় ওগুলোর কিন্তু ভুল করে বেশি, এই গাছের মধ্যে সূক্ষ্ম বিষয় আছে, এটার ভুল হবার সম্ভাবনা বেশি। আচ্ছা এটা চেক করবেন যে ভুল যদি না থাকে দিয়ে দিবেন, ঠিক আছে। এটাতে খুব একটা ভালো কোয়ালিটি দেয়নি, কারণ এখানে আমরা রোবট সিলেক্ট করতে ভুল করেছি, আমার এটা দিতে হবে লিনোকোড। আচ্ছা এইটাতে দেখেন এই যে যখন এই ঘটনা এই যেগুলোর জন্য ধরে ফেলে যে এআই, সো এই টপিকসটা নিব না, সহজ টপিকস নিব। আচ্ছা এইটা নিব। এখন একটু আছে, কিন্তু আগে তো আরও বেশি ভুল ছিল, এখানে মিডিয়াম থেকে লো করে দিই। আর এটাকেও দিয়ে 4000 এবং 2663-তে আসবো, একটু 19-20 ডাজেন্ট ম্যাটার, কিন্তু আকাশ পাতাল পার্থক্য করলে কাজ হবে না। সামনে দিব এটা 6 ডিফারেন্স স্টাইলস অফ এ পোলার বিয়ার শিলইটি, এটার কি দিয়ে আসলো, মিডিয়াম, লো করে দিবেন। এইটা ধরছেন দেখেন কালো রঙিন জিনিস নিলাম, কিন্তু খেয়াল করেন, কিন্তু আমরা এটাকে রঙিন রাখবো না, আমরা নিব হচ্ছে এটার ব্ল্যাক ভার্সন। 6 ডিফারেন্ট স্টাইল অফ কাপ কেক, এটা কি কি থাকে থাকুক, আমরা শুধু রোবটটা চেঞ্জ করে দিব এটা, এবং দিয়ে দিব এটা লো অথবা মিডিয়াম, লো দিয়ে দিলাম। দেখেন এবার এটা মানে সব টপিক্সেই যে ভালো আসে এমনটা না, এভাবে করতে থাকবেন, দেখবেন যে কোনোটায় ভালো আসবে কোনোটা খারাপ আসবে, স্কিপ করবেন খারাপগুলো জাস্ট। এটা কিন্তু ভালো আসছে, এবং এটা যদি আপনি আপলোড করেন খুব একটা রিজেক্টের সম্ভাবনা আমি দেখছি না। তারপর চেক করবেন কোয়ালিটি, এই যে দেখেন, ঠিক আছে বুঝতে পারছেন। এটাকে যদি আমরা আরেকটু ওয়াইড অ্যাঙ্গেল করতাম,
4000 2663, তাহলে আরও বেটার হতো। তারপরে এই যে হাইড্রেন্ট, ফায়ার হাইড্রেন্ট, জাস্ট খালি এটাকে নিব, মানে এখানে কালো ফাইল থাকুক আর সাদা ফাইল থাকুক সমস্যা নাই, আমাদের টেকনিক অ্যাপ্লাই করলে শিলইটি আসতে বাধ্য। দিয়ে দিলাম। তারপরে ধরেন এই যে আঙ্গুরটা, আঙ্গুর ফল, এটা রঙিন হয়েছে, তা কী আমরা তো আর রঙিন নিচ্ছি না, তাই না? আমরা এভাবে দিচ্ছি 4000 গুণন 4000 আর্টবোর্ড, 4000-এর কাছাকাছি নিয়ে যাবেন, একটু বেশি হলেও সমস্যা নেই। দেন এখান থেকে আমি 3.2, তাহলে আমার কাঙ্ক্ষিত সাইজের কাছাকাছি থাকবে। দেন এখান থেকে আমি দিয়ে দেবো কি এইটা লিনোকোড, আর সামনে দিয়ে দেবো এইটা। অনেক সময় খারাপ আসতে পারে, আবার ম্যাক্সিমাম টাইম ভালো আসতে পারে। ফায়ার হাইড্রেন্টগুলো খারাপ না, ভালোই হয়েছে, 6 ডিফারেন্ট আইটেম। এই যে মুরুকটা যদি দেই, এইভাবে নিলাম, মাপযোগ এখানেও নেওয়া যায়, এভাবে ধরে এখন এই পাশটায় সামনে দিয়ে দিলাম এইটা। আমি এখান থেকে রোবটটা চেঞ্জ করে দেবো এইটা, আর ডিটেলসটা দিব লো রিক্রাফট। এটা কাজ হয়নি, এটা ভালো হয়নি, এটা বাদ, এটা দেব, এটা ডিলিট, এটা চলে না। আর দেখেন এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা খরগোশের পাশে আর একটা ঝুড়ি আছে। এখন রোবটের অনেক সময় মাথা গুলায়া যায়, এইটা আর্ট করতে করতে এটাও আর্ট করতে হয়, তখন কোয়ালিটিটা খারাপ দেয়। এই ক্ষেত্রে আমরা সবসময় এই জিনিসগুলো পরিহার করব, যেগুলোতে সিঙ্গেল কনসেপ্ট, একটা কনসেপ্টে শুধু ও ছাড়া আর কেউ নাই, ওই ধরনের কনসেপ্টে আমরা নিয়ে কাজ করব। এ দেখেন 6টা মুরগি দিছে, 6টাই ডিফারেন্ট, ঠিক আছে? এখানে কোয়ালিটি ফল্ট করছে যদিও, এভাবে চেক করতে হবে অন্যটায় ভালো আছে কিনা, দেখি, ব্যাস এটা ঠিক আছে। শিলইটি একটু ডিটেলস বাড়ায় দেয়, কি হয়, মিডিয়াম, অথবা যদি ভ্যালুয়েবল মনে হয় আপনাকে 6 ডিফারেন্ট আইটেম আনতে হবে না। যেমন আমার এটাকে ভ্যালুয়েবল মনে হচ্ছে যে এটা 6 ডিফারেন্ট করতে গেলে কোয়ালিটি তো ফল্ট করবেই, কোয়ালিটি ফল্ট করে ফেলবে, তো আমি এটাকে একটাই রাখবো, জাস্ট আমি এটাকে শিলইটিতে রূপান্তর করব এবং কোয়ালিটি লো দিয়ে একবার ট্রাই করব, শিলইটি অথবা লাইন আর্টে নেব। দেখেন ডিটেল বৃদ্ধি করলে, মানে এখানে ডিটেইলিংটা বৃদ্ধি করলে একটু কোয়ালিটি বেটার আসে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় কোয়ালিটি খারাপ দেয়। এই যে দেখেন এই আইটেমটা সুন্দর, কিন্তু এই জায়গায় সে ফল্ট করে ফেলছে, ঠিক আছে? কিন্তু এইটাতে অপেক্ষাকৃতভাবে চলে। যদি নিজেই ধরতে পারেন যে এটা এআই দিয়ে বানানো, তাহলে সেই ফাইলটা দিবেন না। আচ্ছা, যাই হোক, এগুলো অনেকগুলো প্র্যাকটিস দেখালাম। এখন আপনারা এখান থেকে নিয়ে করবেন নাকি এখান থেকে নিয়ে করবেন, নাকি একটা বানাবেন নাকি বান্ডেল বানাবেন, অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে দেখালাম, সহযোগিতা করলাম, যেগুলোর মাধ্যমে আপনারা ওই ভ্যালুয়েবল এবং কোয়ালিটিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? ফ্রি পিকে আপলোড বিষয়ে এখনও আমি মৌন থাকবো, কারণ আগামী ক্লাস ছাড়া ফ্রি পিক সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ যারা এক্সপার্ট আছেন নিজ দায়িত্বে কাজগুলো করে যান, আমার কোনো নিষেধাজ্ঞা নেই। কারণ এখানে অনেক নতুন আছেন, তাদেরকে যদি এই আজকেই ফ্রি পিক নিয়ে কথা বলি, মাথা গুলায় ফেলবে, একটাও কাজ করতে পারবে না। আমি চাচ্ছি যে শাটারস্টকে আরও একটু সময় দিয়ে কাজ করুক এবং বুঝুক, ঠিক আছে? আর কনভার্ট প্রসেসটা স্টিল বিদ্যমান থাকবে, আগেও যেভাবে কনভার্ট করতে বলেছি। ডাউনলোড করার পর এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করবেন, দেন কনভার্ট করবেন, দেন আপলোড করবেন, এবং যেভাবে টাইটেল ট্যাগ দিতে বলেছি সেভাবেই দিবেন। আমি এখনই আপনাদের মাথায় অতিরিক্ত চাপ দিতে চাচ্ছি না, আমরা অনেক ডিপলি দেখব, এসইও শিখব, অনেক কিছু শিখব, তো এত ব্যস্ত হওয়ার কিছু নেই। হ্যাঁ, একটু কষ্ট করে ধীরে ধীরে আগান। আর যারা এক্সপার্ট আছেন তারা কাজ শুরু করবেন অপেক্ষায় না থেকে, কারণ আপনাদেরকে তো পাওয়ারফুল জিনিস দেয়াই আছে। যেহেতু এআই পেয়েছেন, পাওয়ারফুল একটা এআই, বসে না থেকে আপনাদের আগের যেখানে যেখানে অ্যাকাউন্ট রয়েছে কাজ শুরু করে দেন। ম্যানুয়ালি করেন, ফটোশপ নেন, ইলাস্ট্রেটর ব্যবহার করেন, যেভাবেই হোক কাজ করতে হবে।
এটা মিডিয়াম দেয়া আছে, দেখি লো দিয়ে পাই কিনা আমি। তো আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি দিচ্ছি, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। দাদা একটা প্রশ্ন ছিল।